একটা রাইট সাইডে এটাকে বলা হয় রাইট করোনারি আর্টারি, লেফটের সামনের দিকে এটা হলো এলএডি, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং, আর পেছনে একটা যেটা নাম হলো লেফট সার্কামফ্লেক্স। এই তিনটে টিউব হার্টের বাইরের যে দেওয়াল তার উপরে চিপকে থাকে আর সেখান থেকে হার্টকে ব্লাড দেয়। তো পুরো বডিকে যখন হার্টটা পাম্প করে নিজের জন্য ওই তিনটে টিউব থেকে ব্লাড নিয়ে দেয়। আচ্ছা, একটা কথা ভাবুন, হার্টের ব্লাড তো ওই তিনটে টিউব থেকে আসবে, আর ওই তিনটে টিউব যেগুলোকে করোনারি আর্টারিজ বলা হয় তার ভেতরে ধরে নিন আপনি একটা লেয়ার বসিয়ে যাচ্ছেন কোলেস্ট্রল আর ফ্যাটে। এই কোলেস্ট্রল ফ্যাট যদি হার্টের আর্টারির ভেতরে বসতে থাকে, জমতে থাকে, তাহলে কি হবে? হার্টের ব্লাড সাপ্লাই ধীরে ধীরে কম হয়ে যাবে, and this is called coronary heart disease। মানে তার মানে হলো ব্লকেজ। এই যে তিনটে টিউব আপনাকে দেখালাম এখন, এই তিনটে টিউবের ভেতরে ব্লকেজ হয়ে যায়, কোলেস্ট্রল জমে যায়। আপনি লোহার টিউবে মরচে ধরতে দেখেছেন ভেতর থেকে? সেরকম ভাবে হার্টের টিউবে ভেতর থেকে চর্বির লেয়ার জমতে থাকে, টিউবটা ছোট। 2% করলেই হয়ে যাবে? না না না, 2% অনেক কম। কত হবে বলুন? মোটামুটি আপনাকে বলে দিই 70% ব্লকেজ দরকার আছে। যদি আপনি হার্টের অসুখ কেউ হয় তার মিনিমাম ব্লকেজ হলো 70%। মানে তার মানে কি, 100 যদি সাপ্লাই হার্টের, একটা টিউবের সাপ্লাই 100, 70% ব্লক করে দেওয়া পর্যন্ত হার্টের পেশেন্টের কোনো কষ্ট হবে না। তার মানে কি, আমাদের হার্টের দরকার হলো 30%। 100 সাপ্লাই 30-এ হার্টের কাজ চলে যায়। 70 কি তাহলে? 70 হলো এক্সট্রা স্পেয়ার। আমাদের হার্টের দরকার 30। আচ্ছা, এই 30টা যতদিন খোলা থাকবে ততদিন আপনার কোনো কষ্ট হবে না। তার মানে যদি একটা মানুষ 10 ব্লক করে, 20 ব্লক করে, 30 ব্লক করে, 40 ব্লক করে করোনারি আর্টারি, কোনো কষ্ট নেই। 50, 60, 70ও বুঝতে পারবে না। 70-এর পরে যখন হার্টের 30%-এ আপনি হাত লাগিয়েছেন, সেদিন থেকে কষ্টটা শুরু হয়ে যাবে। আর এর পরে হলো হার্টের অসুখ। আপনাকে আরেকটা জিনিস বুঝিয়ে দিই। এই যে 30% হাতের দরকার, আপনাকে এটা দেখাচ্ছি টিউবটাকে কিভাবে ব্লকেজটাকে বানানো যায়। এই দেখুন একটা টিউব যেখানে কোনো ব্লকেজ নেই, এটা ধীরে ধীরে ব্লকেজটা বেড়েছে 10%, এবার 20-30%, 40-50%, এই 70%। এই 70-এর পরে দেখুন কতটা থেকে গেল, টিউবটা ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে আর এখানে 30 খোলা আছে। আচ্ছা, 30 খোলা পর্যন্ত হার্টের পেশেন্ট নয়। এরপরে যদি 70-এর পরে ব্লকেজটা 80 হয়ে যায়, তাহলে 20 খোলা থাকবে, তখন কষ্ট শুরু হয়ে যাবে। আমাদের হার্টের দরকার 3 রকম। আপনি ভাবুন, আপনি বসে আছেন, আপনি হাঁটছেন, আপনি দৌড়াচ্ছেন, কখন বেশি দরকার? ন্যাচুরালি দৌড়াবার সময়। দৌড়াবার সময় 30, হাঁটবার সময় 20, বসবার সময় 10। একটা মানুষ যেদিন বলে আমি দৌড়তে গিয়ে বুকে ব্যথা পাই, তাহলে ভেবে নিন ওর 70 ব্লকেজ। কারণ কি, দৌড়তে 30 দরকার, বুকে ব্যথা পাচ্ছে মানে 30ও নেই, তার মানে 70-এর উপর ব্লক। কেউ যদি বলে আমাকে আমি হাঁটতে গিয়ে বুকে ব্যথা পাই, তার মানে এটা কি? তার মানে 80-এর উপরে ব্লকেজ। আর কেউ আমাকে বলে আমি যদি একটু চলি, আমি যদি বাথরুম যাবো তার আগে ব্যথা হয়ে যাবে, তার মানে 90 ব্লকেজ। আমি একটা কথা আপনাকে বুঝিয়ে দিই। কে আমাকে এসে বললো, স্যার আমি কি হার্টের পেশেন্ট? আমি এক কাজ করুন, আপনার 10 খোলা আছে কিনা, 20 খোলা আছে কিনা, 30 খোলা আছে কিনা চেক করতে চাই। বলে কি করে চেক করবেন? আমি একটা কথা করব, আমি ইসিজি লাগিয়ে দিচ্ছি, আপনাকে ধীরে ধীরে হাঁটাবো। যদি হাঁটতে পারেন তাহলে স্পিডে হাঁটাবো, আর যদি তারপরেও কোনো কষ্ট না তাহলে দৌড়াবেন। আর যদি আপনি তিনটেই পাস করে গেলেন, তাহলে আপনি হার্টের পেশেন্ট নন, আপনার ব্লকেজ 70-এর কম। আপনি জানেন এইরকম টেস্টের কি নাম হবে? এটার নাম হলো ট্রেডমিল টেস্ট। এটাকে বলা হয় এক্সারসাইজ স্ট্রেস টেস্ট বা টিএমটি। এটাতে ইসিজি লাগিয়ে পেশেন্টকে দৌড়ানো বলা হয়। দৌড়াতে না পারলে 70-এর উপরে ব্লকে, হাঁটতে না পারলে 80-এর উপরে ব্লকে, আর যদি মেশিনে বসেই কিছু কষ্ট, তার মানে 90-এর মতো ব্লকে। তার মানে আপনি বুঝতে পারছেন, যেদিন হার্টের পেশেন্ট আমার কাছে আসবে 70-এর কমে কখনো আসবে না। যার পেশেন্টের 70 ব্লকে, তার তো 30 খোলা আছে, সে তো দৌড়াতে পারছে, সে কখনো মানবে না ও হার্টের পেশেন্ট হতে পারে। সে বলবে, স্যার আমি তো দৌড়াতে পারি, আপনি কি কথা বলছেন, আমি হার্টের পেশেন্ট নাকি? না না না, আমি হার্টের পেশেন্ট না। কিন্তু হয়তো তার 70 ব্লকেজ অলরেডি হয়ে গিয়েছে। মনে রাখবেন, 70-এর পরেই কষ্ট হবে, 70-এর আগে আমার কাছে খুব কম পেশেন্টরা পৌঁছবে। এই জিনিসটা আপনাকে বলে রাখি। তাহলে এখন আপনি একটা জিনিস বুঝতে পারলেন, হার্টের অসুখটা কি। হার্টের অসুখের মানে হলো ব্লকেজ বেড়ে বেড়ে 70 কিংবা 80 কিংবা 90 হয়ে যাক। যারা দৌড়তে গিয়ে বুঝতে পারবে তাদের 70-এর উপরে, যারা হাঁটতে গিয়ে বুঝতে পারবে 80-এর উপরে,
যারা একটু হাঁটলে ব্যথা তার মানে 90 ব্লকেজ। এই হলো হার্টের অসুখ। এই জায়গায় আরেকটা জিনিস বুঝিয়ে দিই, আপনি অনেক সময় শুনে রাখবেন হার্টের অসুখে অনেক রকম অসুখ হয়। আমি আপনাকে একটা কথা বলে দিই, দুটো আরো অসুখ আছে, সেটা হার্টের অসুখ, খুব কমন নয় ওটা। আপনাকে আমি একটা কথা বলি, 100টা যদি পেশেন্ট আমি নিই তার মধ্যে 98 পেশেন্ট হলো ব্লকেজের পেশেন্ট, আর দুটো পেশেন্ট যারা থেকে গেল তারা হার্টের পেশেন্ট, কিন্তু তারা ব্লকেজের পেশেন্ট নয়, তারা করোনারি হার্ট ডিজিজের পেশেন্ট নয়, তাদের চান্সেস হলো দে আর ভালভ পেশেন্ট। আপনি শুনেছেন ভালভ খারাপ হয়ে গিয়েছে কারো? এ হলো 1% লোক। আপনি শুনেছেন কারো হার্টে হোল আছে? সেটা হলো আর 1% লোক। কিন্তু 100-র মধ্যে 98 পেশেন্ট হলো ব্লকেজের পেশেন্ট, আর এই ব্লকেজের পেশেন্টের আমি ট্রিট করি। আমি তাদেরকে শেখাই এই ব্লকেজটা হলো কেন, কিভাবে এই ব্লকেজটা হয়েছে, আর কিভাবে কি করলে এই ব্লকেজটাকে আমরা কম করে দিতে পারি। আর এই জিনিসটা আপনাকে আমি নেক্সট চ্যাপ্টারে বোঝাবো, হার্টের অসুখের কারণগুলো কি, যেগুলো যদি আমরা সরিয়ে নিই হার্টের অসুখটাকে আমরা কিভাবে সারিয়ে নিতে পারি। তাহলে প্রথম চ্যাপ্টারটা ক্লোজ হলো। আপনাকে আমি কি কি বোঝালাম মনে আছে? আমি আপনাকে বোঝালাম হার্ট ব্যাপারটা কি, হার্ট কি কাজ করে, 70 থেকে 80 বার পাম্প করে পুরো বডিটাকে ব্লাড ছড়িয়ে দেয়। হার্টটা নিজের জন্য যে টিউবটা নেয় করোনারি আর্টারি, তার ভেতরে যদি কোলেস্ট্রল চর্বি জমে যায় তাহলে ওটা হার্টের অসুখ। আর জমাটা 70%-এর বেশি হতে হবে, তার আগে আপনি কষ্ট বুঝতে পারবেন না, 70-এর পরে বুঝবেন। আর এই ব্লকেজটাকে আমরা করোনারি হার্ট ডিজিজ বলি, করোনারি আর্টারি ডিজিজ বলি, ইসকিমিয়া বা ইসকেমিক হার্ট ডিজিজ বলে থাকি। এরপরে আপনাকে বোঝাবো আমি হার্টের অসুখের কারণগুলো কি কি, হার্টের অসুখের ব্যাপারটা কি। এতক্ষণ আপনাকে শোনালাম আমি কিভাবে হার্টের অসুখটা বোঝা যেতে পারে। এখন আমি আপনাকে বোঝাবো হার্টের অসুখের কি কষ্ট হবে, কি করে আপনি জানতে। আমরা তো জানতে পারলাম ব্লকেজ 70-এর উপর হলো তাহলে ব্লকেজ হলো, কিন্তু পেশেন্টের কষ্ট কি হবে সেটা আপনার বোঝা উচিত। পেশেন্ট যে হার্টের অসুখ নিয়ে আমার কাছে আসবে তার যে কষ্ট সেটার নাম হলো অ্যানজাইনা। আপনি শুনে থাকবেন, এটা বুকের এখানে একটা ব্যথা থাকে। অ্যানজাইনা ব্যাপারটা কি বুঝিয়ে দিই। অ্যানজাইনা সময়ে আমাকে পেশেন্ট এসে বলবে, স্যার আমি এখানে বুকে ব্যথা হয় লেফটের সাইডে, আর এই ব্যথাটা যদি আমি হাঁটি তাহলে ব্যথাটা ধীরে ধীরে বেড়ে যায়, আর যদি স্পিডটা বাড়াবো ব্যথাটা বাড়তে থাকবে আর এই হাতে চলে যাবে। এই হলো টিপিক্যাল অ্যানজাইনা। হাঁটলে বুকে ব্যথা, দাঁড়িয়ে গেলে ব্যথাটা ঠিক হয়ে যাবে। আর এর সঙ্গে পেশেন্ট বলবে এটা লেফট হ্যান্ডে চলে যায়। আবার কিছু পেশেন্ট এটাও বলে, স্যার এর সঙ্গে আমার চোকিং মনে হয়, গলাটা কেউ টিপে দিচ্ছে। আর এটা আবার বলে কি খাবারের পরে হাঁটতে পারি না। ওরা বলে খালি পেটে হাঁটতে পারবো, কিন্তু আমি যদি খাবার খেয়ে হাঁটতে যাই এখানে বুকে ব্যথা হয়ে যায়। টিপিক্যাল অ্যানজাইনা। এই অসুখটা যদি এরকম ভাবে কেউ ডেসক্রাইব করে, আপনি ভেবেন হার্টের ছাড়া কিছুই নেই, এটা ব্লকেজ আছে আর 70-80-র উপরে আছে। কিছু লোক এমন আছে যাদের অ্যানজাইনাতে বুকে ব্যথা হয় না, তাদের কি কষ্ট হয় জানেন তো? তাদের হয় শ্বাসকষ্ট। কিছু লোক আছে তাদের শ্বাসকষ্ট না হয়, তাদের বুকের মধ্যেখানে মনে হয় কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, একদম বার্নিং সেন্সেশন ইন দ্য সেন্টার অফ দ্য চেস্ট। আর কিছু লোক হয় তাদের আবার প্যালপিটেশন হয়ে যায়, বুকটা ধড়ফড় করতে থাকে। বলে স্যার আমি হাঁটতে গেলে বা ছুটতে গেলে বুক ধড়ফড় করে, দাঁড়িয়ে গেলে ধড়ফড়টা ঠিক হয়ে যায়। আর কিছু লোকের মনে হয় জতে পেন, কারো মনে হয় এখানে শোল্ডারে পেন, কারো রাইট সাইড, রেয়ার কেসেসে রাইট সাইডেও পেন হতে পারে, বা চোকিং হতে পারে, বা ঘাম এসে যেতে পারে। তো এই কষ্টগুলো হলো অ্যানজাইনার সিম্পটম। আর এটা স্পেশালি কখন হবে? যখন পেশেন্ট একটু স্পিড বাড়াবে, যখন একটু মেহনত করবে, যখন সিঁড়ি ভেঙে উপরে উঠবে, তখন এই অ্যানজাইনাটা বেশি করে বুঝতে পারবে। আচ্ছা ধরে নিন এরকম একটা কমপ্লেন নিয়ে কেউ এলো, তার মনে কি থাকবে কি, ডাক্তারবাবু কোনো একটা টেস্ট করে বলুন না এটা হার্টের কি না আরো কিছু। কি করে বুঝতে পারবে ও হার্টের পেশেন্ট কি না? এর জন্য আমাদের কিছু টেস্ট করা উচিত। সেই টেস্টগুলো আমি আপনাকে এক এক করে বোঝাতে চাই। প্রথম টেস্ট আমি যেটা করি, হার্টের পেশেন্ট আমাকে যদি জিজ্ঞাসা করে আমি হার্টের পেশেন্ট কিনা, আমি বলি আপনি ছুটতে পারবেন? ছুটে আসুন তো। বলে স্যার ছুটতে গেলে আমার বুকে ব্যথা, হাঁটতে গেলে বুকে ব্যথা, আমি জানি ও হার্টের পেশেন্ট। এটা হলো সিম্পটম। প্রথম হলো সিম্পটম যদি পজিটিভ থাকে হার্টের অসুখ। এরপরে আমি ওকে বলবো ভাই একটা কাজ করতে হবে, আপনি একটা সরবিটেট খেয়ে দেখুন তো। আপনি নাম শুনেছেন সরবিটেটের? একটা ট্যাবলেট হয় জিভের ভেতরে দিতে হয়, 5 মিলিগ্রাম কিংবা 10 মিলিগ্রাম। আমি পেশেন্টকে কি বলি, আপনার এখন ব্যথা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমার একটা সরবিটেট জিভের ভেতরে রাখুন তো। আর 2 মিনিটেও পেশেন্ট বলছে আমার ব্যথা শেষ, 1 মিনিটে ব্যথা শেষ, তার মানে ও হার্টের পেশেন্ট।
এটাকে আমরা সরবিটেড টেস্ট বলে থাকি। অনেকজন বলে স্যার এখন তো ব্যথা নেই, হাঁটতে গেলে বুকে ব্যথা হবে, তাহলে বসুন, বসে একটা সরবিটেড ওর জিভের ভেতরে দিয়ে দিই, এইবার 5 মিনিট পরে আমি বলি এবার হেঁটে দেখুন তো, বলছে এখন কোনো ব্যথা নেই, তার মানে হার্টের পেশেন্ট। এই টেস্টটা করতে 50 পয়সা লাগে। এই টেস্টটা খুব সরল, খুব প্র্যাকটিক্যাল। আপনি যদি বাড়িতে বসে জানতে চান আপনি হার্টের পেশেন্ট কিনা, বুকে ব্যথা হচ্ছে, একটা সরবিটেড নিন, আরাম না হলো মোটামুটি হার্টের পেশেন্ট নয়। কিন্তু এখানে দাঁড়াবেন না। যদি সরবিটেড টেস্টে কোনো যে আপনার আরাম হলো না, আপনাকে নেক্সট করা উচিত একটা ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। করেছেন কখনো? আপনাকে পেশেন্টকে একটা টেবিলে শুইয়ে দেওয়া হবে, এখানে 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 লিড লাগিয়ে দেওয়া হবে, হাতে পায়ে একটা স্ট্র্যাপ লাগিয়ে দেওয়া হবে, আর এখন মেশিনে একটা বাটন টিপে দিলে একটা গ্রাফ বেরিয়ে আসবে। আর এই গ্রাফটাতে যদি খারাপই থাকে তাহলে ভেবে নিন হার্টের পেশেন্ট পাক্কা। যদি ইসিজি চেঞ্জ আছে তার মানে ব্লকেজ নিশ্চয়ই আছে। কিন্তু ধরে নিন একজন এসে বলছে স্যার আমার ইসিজি তো ঠিক আছে, তার মানে এটা কি? ও হার্টের পেশেন্ট কি না? ইসিজি ঠিক থাকলেও পেশেন্ট হতে পারে। আমার কাছে এক পেশেন্ট হলো, স্যার আমি তো 20 বার ইসিজি করিয়েছি, একটাও খারাপ আছে না, প্রতি মাসে কার্ডিওলজিস্টকে দেখায়, একটা ইসিজি করিয়ে নেয়, আর ইসিজিতে বলে ভালো এসেছে। না ভাই, ইসিজি ভালো থাকলে কি হবে? বলে না আমি হার্টের পেশেন্ট কিনা। দেখো ইসিজি করাবার সময় ব্যথা হয়েছিল আপনার? না না, আমার তো বসে থাকলে কোনো কিছু কষ্ট হয় না, শুয়ে থাকলে কষ্ট হয় না, ইসিজির সময় তো শুয়ে রাখে ওরা। আপনাদের ব্যথাটা কখন হয়? বলে হাঁটলে হয়, ছুটলে হয়, সিঁড়ি উঠলে হয়। তাহলে একটা কাজ করতে হবে, আপনাকে ইসিজি লাগিয়ে প্রথমে ধীরে ধীরে আমি একটা মেশিনে দাঁড় করিয়ে দেবো, আর তারপরে আপনাকে ধীরে ধীরে হাঁটাবো, তারপরে স্পিডে হাঁটাবো, তারপরে দৌড়িয়ে দেবো। আর এই 3টে ক্রস করে যান, তাহলে আপনি হার্টের পেশেন্ট নন। কিন্তু তার আগে যদি আপনি বলেন না আমার তো দৌড়তে গিয়ে বা হাঁটতে গিয়ে বুকে ব্যথা হচ্ছে, বা শ্বাসকষ্ট হচ্ছে, বা চোকিং মনে হচ্ছে, তার মানে আপনি হার্টের পেশেন্ট। আর যদি এটা হচ্ছে তার মানে হলো ট্রেডমিল টেস্ট পজিটিভ। আর পজিটিভ মানে আপনার হার্টের অসুখ কনফার্ম, মোটামুটি কনফার্ম। কিন্তু আরেকটা কথা ভাবুন তো, যদি একটা পেশেন্ট আমাকে এসে বলে স্যার ধরে নিন আমার টিএমটি নেগেটিভ, তার মানে আমি ছুটলাম আর ইসিজিতে কোনো চেঞ্জ আসেনি, তার মানে কি আমার ব্লকেজ জিরো? না না, তার মানে ব্লকেজ জিরো নয়, তার মানে আপনার ব্লকেজ হয়তো 70 থেকে কম। ধরুন 70-এর কম হলে কত, 30 তো খোলা আছে, পেশেন্ট দৌড়াতে পারছে, আর ইসিজিতে কোনো অসুবিধা আসেনি, ট্রেডমিল টেস্ট করার সময়ও 12 মিনিট চলেছে ট্রেডমিলে, কোনো কষ্ট নেই। কিন্তু তার মানে ব্লকেজ জিরো নয়, তার মানে ব্লকেজ 70-এর কম। কিন্তু 70-এর কম হলে 10ও হতে পারে, 5ও হতে পারে, আর 65 হতে পারে। আচ্ছা, যার 65 তার তো 70 আগে গিয়ে হয়ে যাবে, তার তো জানা উচিত কত আছে। একজন পেশেন্ট আমাকে এসে বললো স্যার তাহলে আমি জানতে চাই আমার ভেতরে ব্লকেজটা কত আছে। এই কত বছরে ব্লকেজটা হয়? আমরা দেখুন ব্লকেজটা তো শুরু হয় আপনার ধরে নিন 20 বছর বা 18 বছর বয়স। আমাদের বাচ্চাদের গ্রোথটা হয় এরকম ভাবে, এইভাবে বাড়তে বাড়তে 18 বছর পর্যন্ত বাড়বে, তারপরে এটা বন্ধ। এখন বাড়বে এদিকে বা বুকের ভেতরে কোলেস্টেরল জমবে, ফ্যাট জমবে। তাহলে আপনার যদি ব্লকেজ 20 বছরে শুরু হয়েছে আর আপনার অ্যানজাইনা হলো 60 বছরের বয়সে, তার মানে কি আপনি 40 বছর ধরে ব্লকেজটাকে বাড়িয়েছে। 20 থেকে 60, 40 বছরে ধরে নিন 80 ব্লকেজ, তার মানে এটা কি ব্লকেজ 2% পার ইয়ার গ্রো করে। আর যদি পেশেন্ট বাড়াতে বাড়াতে 10 বা 20-তে আছে তাহলে তো 2% করে অনেক বছর লাগবে। কিন্তু যার 70-80 আছে, তার তো যার 70-এর আশেপাশে ধরেন 65 বা 60, তার তো 70 যেতে কতদিন লাগবে? ওর তো বেশি দিন নেই। তাহলে আপনার জানা উচিত আপনি কোথায় আছেন, 70-এ আছেন, 80-তে আছেন। এই ব্লকেজটা যদি আরো কম থাকে, 30-40 থাকে, সেটাও জানা উচিত। কিন্তু কি করে জানা যাবে? আমাদের মেডিকেল সায়েন্সের হাসপাতালরা বলছে আপনাকে এটা সিএজি করাতে হবে, করোনারি অ্যানজিওগ্রাম করাতে হবে। কিন্তু এটা আমি পক্ষে নয়। অ্যানজিওগ্রাফি এমন একটা টেস্ট যেটা খুবই খতরনাক টেস্ট। আমি বলবো খতরনাক মানে একটা বিপজ্জনক টেস্ট, যেখানে আপনার বডির ভেতরে একটা তার ঢোকানো হবে, আর ওই তারটা পুরো বডিকে স্ক্র্যাচ করে করে যাবে। যদি তারটা আগে না যায় তাহলে আবার উইথড্র করবে, আবার এটাকে ঢোকাবে। এই অ্যানজিওগ্রাফি ইজ নট আ স্মল টেস্ট, ইট ইজ আ কাইন্ড অফ অপারেশন। এই অ্যানজিওগ্রাফিতে পায়ে বা হাতে টিউবটা তারটা ঢুকিয়ে 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 পুরো হার্ট পর্যন্ত নিয়ে যায়, পুরো বডিকে স্ক্র্যাচ করে যায়। কত লোক মারা যায় অ্যানজিওগ্রাফিতে, কত লোকের কত ড্যামেজ হয়ে যায়, কত লোক হার্ট অ্যাটাকে চলে যায়, ইলেকট্রোজেনিক শকে চলে যায়। আপনি মনে রাখবেন হার্ট অ্যাটাক, আমি হার্ট অ্যাটাকের পেশেন্ট বা হার্টের পেশেন্টের অ্যানজিওগ্রাফিরও অপোজিট। তাহলে কি করে বোঝা যাবে কত ব্লকেজ? পেশেন্ট আমাকে এটা জিজ্ঞেস করে, আচ্ছা অ্যানজিওগ্রাফি না করলে ব্লকেজ কি করে বুঝবো?
আমি এটাই ভাবছিলাম, ভগবান বিনা তার ঢুকিয়ে যদি আমি জানতে পারি আমার ব্লকেজ কত, এরকম কি হতে পারে? আর আমি তো কখনো তার ঢোকাতে কাউকে দিতে চাই না। আমি ভাবতে লাগলাম কিছু একটা টেস্ট হওয়া নিশ্চয় উচিত যেখানে তার না ঢুকিয়ে আপনি বুঝতে পারেন কত ব্লকেজ। লাকিলি এই লাস্ট 2-3 বছরে একটা নতুন টেস্ট এসে গিয়েছে, আর এই টেস্টের নাম হলো সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। এটা প্রথমে 16 স্লাইড ছিল, 32 স্লাইড, তারপরে 64 স্লাইড এখন এসে গিয়েছে। এই মেশিনে আপনি 5 মিনিটে ধরতে পারবেন আপনার ব্লকেজ কত আছে। এটাতে কি করতে হয় জানেন তো? আপনি একটা টেবিলে শুয়ে যান, পেশেন্ট টেবিলে শুয়ে গেল, টেবিলটা মুভ করে যাবে একটা মেশিনের ভেতরে, আপনার মাথাটা মেশিনের বাইরে, বুকের ওপরে একটা ক্যামেরা ঘুরতে থাকবে 2 মিনিট, আর একটা ইনজেকশন দেওয়া হবে, আর 5 মিনিট পরে আপনি ক্লিনিকের বাইরে আপনি জানতে পারলেন আপনার কত ব্লকেজ আছে, কোন টিউবে 10, কোনটাতে 50, কোনটাতে 80, কোনটাতে 90, কোনটাতে 100। আর এই টেস্টটা আজকাল খুব পপুলার হয়ে গেছে। দিল্লি, কলকাতা, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ সব জায়গায় এই টেস্ট পাওয়া যায়। কলকাতাতেও কমসে কম 4-5 জায়গায় এরকম টেস্ট আছে। কিন্তু এই টেস্টটা খুবই ইজি, আপনাকে কিচ্ছু করতে হবে না। এটাকে বলতে হবে সিটি করোনারি স্ক্যানিং বা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, নন ইনভেসিভ। নন ইনভেসিভ মানে আপনাকে বডিতে কিছু তার ঢোকাবার দরকার নেই, কোনো কমপ্লিকেশনের কোনো চান্স নেই। ন্যারোইংটা যদি সফট প্লাগ দিয়ে হয়, সেখানে এই ডিটারমিনেশনের সঙ্গে মানে পার্সেন্টেজ অফ স্টেনোসিস বেটার ডিটারমিনেশন করা যায়, যেটা টোটালি কোরিলেট হচ্ছে কনভেনশনাল অ্যাঞ্জিওর। ওখানে যা বলবো এখানেও একই কথা। কিন্তু একমাত্র ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি ওই স্টেনোসিস লুমেনের যে ন্যারোইং শুরু হয়ে যাচ্ছে, ওটা যদি পুরোটা ক্যালসিয়াম দিয়ে এনকেস হয়ে যায়। এই সিটি অ্যাঞ্জিওগ্রাফিটা আজকাল খুব পপুলার হয়ে গিয়েছে, কিন্তু এই সিটি অ্যাঞ্জিওগ্রাফির একটা দুশ্মন গ্রুপ খড়া হয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছে। আপনি কোন গ্রুপটা ভাবতে পারেন? আপনি ভাবুন, কে এমন পেশেন্ট, এত সুন্দর টেস্ট, কে এমন লোক হবে যারা এই টেস্টটাকে পছন্দ করবে না? তারা হলো আমাদের যে হার্টের হাসপাতালে যারা অ্যাঞ্জিওগ্রাফি করে, তারা এই টেস্টটা কখনো পছন্দ করবে না। আপনি একটা অ্যাঞ্জিওগ্রাফারকে গিয়ে জিজ্ঞাসা করুন, যে কার্ডিওলজিস্ট যে অ্যাঞ্জিওগ্রাফি করে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমি যদি ওই তার না ঢুকিয়ে, আপনি যে তারের টেস্ট করেন ওইটা না ঢুকিয়ে যদি আমি বিনা তারে টেস্ট করে নিই তাহলে কেমন থাকবে? আপনার কি মনে হয় সাপোর্ট করবেন? না, উনি কখনো সাপোর্ট করবেন না। উনি বলবেন না না টেস্টটা ভালো না। কিরকম এক্সাম্পল জানেন তো? আপনি একটা দোকানদারকে গিয়ে বলুন, ভাই আপনার দোকান থেকে জিনিস না হয়ে নেক্সট দোকান থেকে যদি খাবার জিনিসটা কিনে নিই, কি বলবে? ও বলবে খুব খারাপ জিনিস দেয়, আপনি কখনো নেবেন না, আমার কাছ থেকে নিন। আজকাল কার্ডিওলজিস্ট এটাই প্রবলেম। তাদেরকে যে জিজ্ঞাসা করুন কি যদি আমি বডিতে তার না ঢুকিয়ে যদি টেস্ট করে, কখনো পছন্দ করবেন না। কিন্তু আপনি ঘাবড়াবেন না, মনে রাখবেন এই টেস্টটা খুবই অথেন্টিক। 5.5 কোটি টাকা দিয়ে মেশিন তৈরি করে ওয়ার্ল্ডের বেস্ট মেশিন ম্যানুফ্যাকচারার সিমেন্স, ফিলিপস, তোশিবা আর জেনারেল ইলেকট্রিক। তারা যদি এরকম একটা মেশিন 5 কোটি টাকা দিয়ে, আর হার্টের হাসপাতালরা
কিনছে, হার্টের হাসপাতাল কিনছে, কিন্তু তাদের কার্ডিওলজিস্ট খুশ নয়, এটা আপনি ভেবে রাখুন। কিন্তু আমি চাই আমার প্রতিটা হার্টের পেশেন্টকে আমি বলি তোমরা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করে নাও। আর এই টেস্টটা আজকাল অনেক কম দামে করা যেতে পারে, ধরে নিন 6,500 7,500 এরকম একটা কস্টে আপনি এই টেস্টটা করে নিতে পারেন। যদি করতে চান আপনি আমাদের অফিসকে কন্ট্যাক্ট করুন, তারা আপনাকে বলবে কিভাবে এই টেস্টটা করা যেতে পারে, কোথায় করা যেতে পারে। আমাদের ওয়েবসাইটে চলে যান, তারা ওখান থেকে আপনাকে ইনফরমেশন দেবেন। আপনি একটা চিঠি লিখুন info@saol.com, info@saol.com। এইটাতে আপনি যদি দেন তাহলে আমরা আপনাকে বলতে পারি কোথায় এই সিটি অ্যাঞ্জিওগ্রাফিটা করানো যেতে পারে। তাহলে এখন আমি যা যা আপনাকে বোঝালাম হার্টের অসুখটাকে কনফার্ম কি করে করা যেতে পারে। এক, প্রথমে সিমটমস, নাম্বার 2 আমাদের সরবিট রেট বিলো দ্য টাং, নাম্বার 3 হলো ইসিজি, নাম্বার 4 হলো ট্রেডমিল টেস্ট, আর নাম্বার 5 যেটা সবচেয়ে ভালো টেস্ট সেটা হলো সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। এটাতে আপনি বুঝতে পারবেন কত ব্লকেজ আছে। আর এই টেস্টটা খুবই পপুলার হয়ে উঠছে, লোকে চাই আমাদের বিনা কেটে ওপর থেকে আপনি বলে দিন কত ব্লকেজ, আর এই টেস্টটা এটাই করছে। সো ইটস গোয়িং টু বি মাচ মোর পপুলার ইন ফিউচার। আমি আপনাকে বলে দিই অ্যাঞ্জিওগ্রাফি উঠে যাওয়ার কথা না হলে আমার নাম আপনি মনে রাখবেন, নিশ্চয়ই এই টেস্টটা আরো বেশি পপুলার হবে, লোকে এটাই চাইবে। কার্ডিওলজিস্ট না চাইলেও এটা টেস্ট পপুলার হবে, এটা হচ্ছে অলরেডি। এখন আপনি বুঝতে পারলেন হার্টের অসুখের টেস্ট কি করা যেতে পারে। এখন আমরা যাই হার্টের অসুখের কারণ কি আছে, কি কারণে হার্টের অসুখ হয়। আপনাকে আমি একটা চার্ট দেখাচ্ছি। হার্টের অসুখকে আমরা বলি মাল্টি ফ্যাক্টোরিয়াল। 15 রকম ফ্যাক্টর আছে, যেগুলো ফ্যাক্টর থেকে হার্টের অসুখ হয়। ফ্যাক্টর মানে কারণ। এই 15টা কারণের আমি লিস্ট দেখিয়ে দিচ্ছি, আপনি দেখুন এক এক করে কোন কারণে হার্টের অসুখ হয়। প্রথম হলো কোলেস্টেরল, তারপরে হলো ট্রাইগ্লিসারাইড, তারপরে হলো লো এইচডিএল কোলেস্টেরল, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, এইচডিএল কমে যাওয়া, এই তিনটে হলো মেজর কারণ। তারপরে হলো কোলেস্টেরল এইচডিএল রেশিও, এলডিএল কোলেস্টেরল, ভিএলডিএল কোলেস্টেরল, এই 6টাকে আমরা বলি লিপিড প্রোফাইল। এরপরে হলো হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, তার সঙ্গে আছে স্মোকিং, আর তার সঙ্গে আছে ওবিসিটি, মোটাপা। আপনি যদি মোটা থাকেন হার্টের অসুখ বেশি হওয়ার চান্স আছে। এরপরে হলো আমাদের ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের এক্সারসাইজ কমে যাওয়া। তারপরে হলো আপনার লাইফের মধ্যে যত খাবারের মধ্যে যত আপনি বেশি সবজি টবজি খাবেন তত হার্টের অসুখ কম হবে। যদি সবজি বা ফাইবার, যেগুলোকে আমরা বলি আঁশ, যেটাকে বলে রাফেজ, যত রাফেজ কম খাবেন হার্টের অসুখ তাড়াতাড়ি হবে। এরপরে হলো লো অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মানে বুঝেছেন আপনি, যত আমাদের ভিটামিন যারা হার্টের অসুখটাকে রুখে দিতে পারে সেগুলোকে বলা অ্যান্টিঅক্সিডেন্ট, সেগুলো খুব দরকার, মাইক্রোনিউট্রিয়েন্টস বলে এগুলোকে। আর আরেকটা কারণ যেটাকে আমরা বলি স্মোকিং বা টোব্যাকো, সেটা হার্টের অসুখের খুব খারাপ জিনিস। আপনি মনে রাখবেন যারা স্মোকিং করছে তারা নিজের ব্লকেজটাকে খুব স্পিডে বাড়াচ্ছে। আমি স্মোকিং এর সম্বন্ধে আরেকটু ডিটেইল বলবো। এরপরে যে কারণটা আছে ব্লকেজের সেটা হলো স্ট্রেস, আর এই কারণটাকে আমি সবচেয়ে নাম্বার 1-এ দিয়ে যাই। মনে রাখবেন স্ট্রেস মানে হলো মনের মধ্যে প্রেশার, মনের উপরে বোঝ, মাথার উপরে প্রেশার, যেটাকে আমরা বলি রাগ বা অ্যাংজাইটি বা খুব রাগী মানুষ, যাদের মাথাতে প্রচুর স্ট্রেস, যারা খুব কম সময়ে রেগে যায়, এরকম লোকের হার্টের অসুখগুলো খুব তাড়াতাড়ি হয়। এটা দেখা গিয়েছে আমাদের শহরে যত স্ট্রেস বাড়ছে তত হার্টের অসুখ বেড়ে যাচ্ছে। এই সব কারণে হয় হার্টের অসুখ। এক এক করে আপনাকে সবগুলো বলবো, কিন্তু একটা কথা ভাবুন, এই যে 15টা কারণ আছে তার মধ্যে আরেকটা আছে যেটাকে বলে আমরা টাইপ এ অ্যাক্টিভিটি। কিছু লোক এমন আছে যাদেরকে বলা হয় টাইপ এ, তাদেরকে আপনার স্ট্রেস দেওয়ার দরকার নেই, তারা নিজেই স্ট্রেস বানিয়ে নেয়। বাইরে থেকে অনেকজন স্ট্রেস পায়, ছেলে দিয়ে দিল, বিজনেস দিয়ে দিল, কোনো ট্রাফিকে ফেসে গেল, অনেক রকম স্ট্রেস, চারদিকে বৃষ্টি হয়ে গেল, কাদা হয়ে গেল, রাস্তাঘাট, ট্রেন লেট, 50 রকম জিনিস আছে যাদেরকে লোকে স্ট্রেস হতে পারে। কিন্তু কিছু এমন লোক আছে যাদেরকে বাইরে থেকে স্ট্রেস দেওয়ার দরকারই নেই, তারা নিজেই স্ট্রেস বানিয়ে ফেলে। আপনি জানেন তাদেরকে কি বলা হয়? আমাদের মেডিকেল সায়েন্স দেখেছে এরকম লোক আছে যাদেরকে কোথা থেকে টেনশনের দরকার নেই, নিজে স্ট্রেস বানিয়ে নেয়। আর এদের আরেকটা জিনিস আছে, নিজে স্ট্রেসে থাকবে আর বাকিদেরকে স্ট্রেস দেবে। এদেরকে বলা হয় টাইপ এ পারসনস, আর এদেরকে হার্টের অসুখ তাড়াতাড়ি হয়ে যায়। যাও,
এই 15টা কারণে হার্টের অসুখ হয়। এক এক করে আপনাকে একটা বোঝাবো, কিন্তু তার আগে একটা কথা বলে দিই, এই 15টা আপনার দরকার নেই। তার মধ্যে আপনার কাছে যদি সির্ফ 5টা থাকে তাহলে প্রচুর, 2টো থাকলেও হবে। আর একটা অনেক জনের থাকে, যেমন কোলেস্ট্রল খুব বেশি বা ট্রাইগ্লিসারাইড বেশি বা ব্লাড প্রেশার বেশি বা সুগার বেশি, তাদের আবার হার্টের অসুখ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মনে রাখবেন, হার্টের অসুখের জন্য এই 14টা বা 15টা কারণে সবগুলো দরকার নেই, একটা দুটো হলেই হার্টের অসুখের জন্য যথেষ্ট। যাক, এখন এক এক করে আমি সবগুলো কারণকে বোঝাতে চাইছি, তার জন্য একটা ব্রেক নিচ্ছি আপনার কাছ থেকে। আবার ফেরত এসেছি আমি আপনাকে বোঝাবো এই কোলেস্ট্রল ব্যাপারটা কি আর ট্রাইগ্লিসারাইড ব্যাপারটা কি। মনে রাখবেন, এই দুটো মিলিয়ে হার্টের অসুখ, একটা কোলেস্ট্রল ডিপোজিট হয়, একটা ট্রাইগ্লিসারাইড ডিপোজিট হয়। প্রথমে বোঝায় কোলেস্ট্রল ব্যাপারটা কি। আপনি শুনে থাকবেন, আপনাদের ব্লাডে যখন ব্লাড টেস্ট করে লিপিড প্রোফাইল, তখন কোলেস্ট্রলটা চেক করা হয়। আর এই কোলেস্ট্রলের কত মাত্রা হয় ব্লাডে জানেন? 130 থেকে 200 পর্যন্ত আজকাল নরমাল। অনেক বছর আগে আমি যখন মেডিকেল কলেজে ছিলাম, আমাদেরকে বোঝানো হয়েছিল 150 থেকে 250 মিলিগ্রাম। এখন বোঝা যাচ্ছে যারা 250 নিয়ে চলে বা 220 নিয়ে চলে, তারা সব হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। মেডিকেল সায়েন্স এই কিছু বছরে চেঞ্জ হয়ে গেল। এখন তারা বলে হার্টের অসুখের জন্য যে কোলেস্ট্রলটা দরকার সেটা হলো 200 থেকে কম। আমার ফিগার একদম আলাদা। আমি বলছি 130 থেকে যদি আমি 200 পর্যন্ত ভাবি, আমার কাছে একটাই ফিগার, সেটা 130 এর কম। তাহলে কোলেস্ট্রল যদি আপনার রক্তের ভেতরে বেশি থাকে, তাহলে হার্টের অসুখটা খুব তাড়াতাড়ি হবে। এই কোলেস্ট্রলটা আপনার রক্ততে কম হওয়া উচিত। আমি বোঝাবো কোলেস্ট্রল ব্যাপারটা কি। কোলেস্ট্রল আসছে আমাদের ফুড থেকে। আর এই ফুডে কোন ফুড? অ্যানিমাল ফুড। মনে রাখবেন, কোলেস্ট্রলের একটাই সোর্স ব্লাডে, সেটা হলো অ্যানিমাল ফুড। অ্যানিমাল ফুড মানেটা কি? যে কোনো খাবার যেটা অ্যানিমাল থেকে আসে। অ্যানিমাল থেকে কি খাবার আসে বলুন তো? মাংস, চিকেন, মাটন বা মিট কোনো ধরনের, বিফ হোক আর পর্ক হোক, আর তার সঙ্গে হলো ডিম আর মাছ আর যত রকম নন ভেজিটেরিয়ান ফুড আছে। আরেকটা হলো অ্যানিমাল প্রোডাক্ট, হলো দুধ। এইসব হলো অ্যানিমাল প্রোডাক্ট। মনে রাখবেন, কোনো প্লান্ট প্রোডাক্টে কোলেস্ট্রল নেই। আপনি দেখে থাকবেন, তেল কোম্পানিরা অ্যাডভার্টাইজমেন্ট করে, সাফোলা তেল লিখছে আমাদের কোনো কোলেস্ট্রল নেই, নো কোলেস্ট্রল, কোলেস্ট্রল ফ্রি। আরে বাবা, কোলেস্ট্রল ওতে নেই, ওটা প্লান্ট থেকে তৈরি। যে কোনো ফুড যেটা প্লান্ট থেকে তৈরি, তাতে কোনো কোলেস্ট্রল থাকে না, এটা মনে রাখবেন। কোলেস্ট্রলের একটাই সোর্স, সেটা হলো অ্যানিমাল ফুড। হ্যাঁ, দুধটাতে একটা সুবিধা আছে, দুধ থেকে যত চান আপনি ফ্যাটটা বার করে নিতে পারেন, কোলেস্ট্রলটা বার করে নিতে পারেন। তাহলে আমার পেশেন্টের আমার দুটো অ্যাডভাইস। একটা, কোলেস্ট্রল 130 এর উপরে যেতে দেবেন না, তাহলে ব্লকেজ বাড়বে।
ব্লাডের ভেতরে। আরেকটা হলো আমাদের খাবারে কোনো রকম নন ভেজিটেরিয়ান খাবার আপনি খেতে পারবেন না। আমি জানি বাঙালিরা মাছের খুব শখিন, আর ওরা নিউজ পেপারে পড়েছে মাছ নাকি ভালো, কিন্তু একটা কথা বলি, হ্যাঁ মিটের মধ্যে মাছটা ভালো, কিন্তু মাছটার ভেতরে কোলেস্ট্রল আছে। আপনি দেখবেন অনেক জিনিস লেখে ওমেগা 3 ভালো আছে মাছে, অনেক জিনিস ভালো, এইচডিএল বাড়াতে পারে, কিন্তু কখনো ওরা লেখে না কোলেস্ট্রল নেই। মাছ ইজ ফুল অফ কোলেস্ট্রল, আর আমি একদিনে 10 মিলিগ্রামের বেশি কোলেস্ট্রল দিতে পারি না হার্টের পেশেন্টে, আর যদি তারা কোলেস্ট্রল নেয় তাহলে ব্লকেজ হবে। আর দুধ থেকে শর্টটা তুলে নিয়ে আপনি একটু দুধ নিতে পারেন। আমি সারাদিনে 200 গ্রাম ডাবল টোন মিল্ক দিতে ইচ্ছুক। হার্টের পেশেন্ট যদি দুধ নিতে চায় তাহলে দই বা দুধ থেকে যত রকম জিনিস তৈরি, সন্দেশ সব মিশিয়ে ওকে 200 গ্রাম দুধ দেবো, তার মধ্যে ওকে সেরে নিতে হবে। তাহলে কোলেস্ট্রলের জন্য দুটো জিনিস বন্ধ করতে হয়, একটা হলো যত রকম আমিষ খুব খাবার আছে, আর দুধ যত রকম হয়, যত রকম ফ্যাট বার করে দুধটাকে নামা যেতে পারে। আর 2 নম্বর আমাদের আরেকটা কোলেস্ট্রলের সোর্স আছে, সেটা হলো আমাদের লিভার। আমাদের লিভার তৈরি করে কোলেস্ট্রল, আর এরকম অনেক লোক আছে যারা জেনেটিক্যালি তাদের লিভার আবার বেশি কোলেস্ট্রল বানায়, তারা আবার হেরিডিটারি পেশেন্ট। হেরিডিটি মানে এটা কি? ধরে নিন আমার বাবার হার্টের অসুখ, আমারও হার্টের অসুখ হবার চান্স আছে, কারণ কি বাবার লিভার কোলেস্ট্রল বেশি তৈরি করছিল, তার লিভার বেশি ছিল, লিভারে বেশি কোলেস্ট্রল তৈরি হয়ে ব্লাডে বেশি হয়ে গেল, একদিন হার্টের অসুখ হলো। সেরকম ভাবে যে ছেলে, তারও হার্টের অসুখ হবার চান্স আছে, কারণ কি তাদের আরও লিভার বেশি তৈরি করবে কোলেস্ট্রল। তাহলে আমরা কি করি? এইরকম কেসে আমি চাই হার্টের পেশেন্ট যদি লিভারে বেশি তৈরি হচ্ছে কোলেস্ট্রল, তাদেরকে আমরা কোলেস্ট্রল কম করার ওষুধ দিয়ে রাখতে পারি, যাতে হার্টের অসুখ না হয়। ছেলে বাবাকে তো বদলাতে পারবে না, কিন্তু কোলেস্ট্রলটা বদলাতে পারবে। তাহলে কোলেস্ট্রলের জন্য আমার খুব দরকার এইগুলো কথাটা বোঝা, তাহলে কোলেস্ট্রল আমার চেঞ্জ করতেই হবে। নেক্সট হলো ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইড ব্যাপারটা কি ভাই জানতো? আমি বলে দিই, আপনার বাড়িতে কোলেস্ট্রলের থেকে ট্রাইগ্লিসারাইড বেশি কনজিউম হচ্ছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার 3 সময়। কি ব্যাপারটা কি বলুন তো? ট্রাইগ্লিসারাইড হলো তেল। তেল কোন তেল? আরে সাফোলা, কার্নোলা, ধারা, সানড্রপ, মুনড্রপ, গোল্ডড্রপ, সিকার, ভাইটাল, ফরচুন, যত রকম অলিভ অয়েল আর রাইস ব্রান অয়েল আর সয়াবিন অয়েল, এই সব তেলের একটাই নাম, সেটা হলো ট্রাইগ্লিসারাইড। খাবারের ভেতরে এই যে ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে বা তেল থাকে, এই তেলটা ভেতরে গিয়ে জমবে। আপনি কোথাও দেখেছেন তেলকে জমতে? কোথায় দেখেছেন বলুন? আপনি একটা কাজ করবেন, কিচেনে যাবেন, যেখানে রান্নাটা হয় সেই গ্যাসের পাশের দেওয়ালে হাত দিয়ে দেখবেন পুরো দেওয়াল চিপকে গিয়েছে। এই হলো তেল জমে গিয়েছে। আমাদের হার্টেও এই তেলটা জমে যায়, আর এই তেলটাকে যদি আপনি জমতে দিয়েছেন তাহলে হার্টের অসুখ হবেই হবে। আর এই তেলটাকে জমতে দেবেন না। তার মানে কি? খাবারের তেলটাকে কম করে দিতে হবে। কম না, আমি তো বন্ধ করে দিতে চাই। আমি জানি আমাদের ভগবান যত রকম খাবার দিয়েছে তার ভেতরে একটু একটু তেল দিয়ে দিয়েছে, সেটাকে আমরা বলি ইনভিজিবল তেল। আর ইনভিজিবল তেল থেকে আমাদের তেলের কাজ হয়ে যায়। আমি চাই না আপনি তেল বাজার থেকে নিন, কোনো খাবারে কোনো তেল চাই না। কি করে খাবারটাকে তৈরি করা যেতে পারে বিনা তেলে, এটা সম্বন্ধে আমি আপনাকে বলবো। আর কোনো রকম তেল ভালো না, সম্পূর্ণ তেল খারাপ। এরপরে আবার তেল দিয়ে রান্না কি করে, বিনা তেলে রান্না কি করে আপনাকে বোঝাবো। এই যে ট্রাইগ্লিসারাইড, যেটাকে আমরা তেল বলি, সেটা ছাড়া আবার রান্না কি করে হবে? আচ্ছা একটা কথা বলুন, তেল ফ্যাট কি না? তেল তো ফ্যাট, হ্যাঁ আপনি মানছেন তেল ফ্যাট। আচ্ছা একটা কথা বলুন, তাহলে ফ্যাট থেকে হার্টের অসুখ হয় নাকি? হ্যাঁ, হার্টের অসুখে তো ফ্যাট জমে যায়, তেল। আচ্ছা একটা কথা বলুন, তাহলে খাবারের তেলটা কি হার্টের পেশেন্ট বাড়িয়ে দেওয়া উচিত? আপনি বলবেন না, বাড়াবেন কি করে? কমাতে হবে। আচ্ছা কমাতে গেলে কেন সব থেকে বন্ধ করে দেবেন না? খাবারে আমাদের তেলের দরকারই নেই। আমি যেটা বলেছিলাম, আমাদের বডিতে যত তেলের দরকার সেটা ভগবান দিয়ে দিয়েছে। আপনাকে আমি বলি, প্রতিটা খাবারের ভেতরে যত অয়েল, তার থেকে আমাদের কাজ চলে যায়। আপনি কোনো জানোয়ারকে দেখেছেন বাজার থেকে তেল কিনে খেতে? আমরাই একরকম লোক যারা সব বাজার থেকে তেল কিনে কিনে খাচ্ছি আর হার্টের অসুখ তৈরি করছি। হার্টের অসুখে আমি চাই বিনা তেলের রান্না। আচ্ছা একটা কথা আমাকে বুঝিয়ে দিন, এই যে বিনা তেলের রান্নার আমি কথা বলছি, তার মানেটা কি?
আপনি আমাকে বলুন আপনি তেল কেন দিচ্ছেন খাবারে? আমাকে লোকে অনেক ভেবে বলে হ্যাঁ টেস্ট, তেল থেকে টেস্ট আসে। আমি একটা কথা বলুন, আমি আপনাকে 1 চামচ তেল দিচ্ছি, আপনি মুখে ওটা দিয়ে আমাকে টেস্ট কত সেটা বুঝিয়ে দিন। বলে না সেই তেলের তো কোনো টেস্ট নেই। আমরা তেলের যখন টেস্ট নেই তাহলে আপনি তেল থেকে কি করে রান্না করে টেস্ট আনবেন? আপনি মনে রাখবেন তেলের কোনো টেস্ট নেই, আর রান্নাতে যেটা টেস্ট আসে সেটা মশলা থেকে আসে। এই যে হলুদ বা লঙ্কা বা ধনে আর যত রকম গরম মশলা আর এই সব থেকে আসে টেস্ট, আর পেঁয়াজ আর আদা রসুন এই সব থেকে আসে টেস্ট। আমি খাবার যে তৈরি করেছি, আমরা অনেকগুলো কুকবুক বের করেছি বিনা তেলের রান্না, আর আমার বাংলাতে বই বেরিয়েছে বিনা তেলের রান্না। আর এই রান্নাতে আমি অনেক রকম খাবার তৈরি করি যেটা বিনা তেলে তৈরি হতে পারে। আপনাকে আমি কনসেপ্টটা বুঝিয়ে দিই। আমার খাবারে প্রতিটা মশলা আছে, সেই মশলাগুলোকে যে ভাজা হয় সেই ভাজাটা আমরা জলে করে নিই। জল তেলের জায়গায় ইউজ হয়, একসঙ্গে ইউজ হয় না, 1 চামচ করে দিতে হয়। একটু করে মশলাটা দিলে, মশলাটাকে আপনি ভাজতে থাকলে আর তার সঙ্গে একটু জল দিলে, যখন শুকিয়ে গেল আবার একটু জল দিলেন, আবার শুকিয়ে গেল একটু করে জল। এরকম করে 5-7 মিনিট যদি মশলা পেঁয়াজ আর সবগুলোকে একসঙ্গে ভুনে নেওয়া যায়, মশলাটা তৈরি হয়ে যায়। এরপরে এতে আপনি যত মর্জি জল দিন আর সবজিগুলো দিয়ে আবার ঢেকে দিন, আর নিজে নিজে সবজি তৈরি হয়ে যাবে। তাহলে আমরা হার্টের পেশেন্টদেরকে ট্রেনিং দিই কি করে খাবারের টেস্ট। আপনি দেখবেন তেলের কোনো টেস্ট নেই, মশলার টেস্ট। আপনি তেল থেকে রান্না বানিয়ে দিন, দেখবেন কোনো টেস্ট নেই যদি মশলা না ডালেন তাহলে। আর যদি খাবারটা তৈরি করে তাতে একটু করে মশলা দিই, তাহলে ধীরে ধীরে ব্লকে যে টেস্টটা আসবে সেটা আসবে। আর তাতে মশলাগুলো ভেজে নিতে হবে। ট্রাইগ্লিসারাইড আর কোলেস্ট্রলের পরে হলো এইচডিএল কোলেস্ট্রল। এই এইচডিএল কোলেস্ট্রলটাকে বলা হয় গুড কোলেস্ট্রল। এই গুড কোলেস্ট্রলের কাজ কি জানেন তো? ও ব্লকেজে যাবে আর ব্লকেজের ভেতরে গিয়ে ওখান থেকে ও কোলেস্ট্রলকে ধরে বাইরে নিয়ে চলে আসবে। আর এই গুড কোলেস্ট্রলটা বাজারে পাওয়া যাবে নাকি? না, বাজারে পাওয়া যায় না। গুড কোলেস্ট্রলের সোর্স হলো আপনার এক্সারসাইজ। আপনি যদি প্রতিদিন ওয়াক করেন, প্রতিদিন এক্সারসাইজ করেন, গ্রিন ভেজিটেবল খান, তাহলে গুড কোলেস্ট্রল আপনার ব্লাডে বাড়বে। যদি আপনার ব্লাডের ভেতরে 40-এর বেশি গুড কোলেস্ট্রল থাকে, 40 মিলিগ্রাম পার ডেসিলিটার বা এইচডিএল কোলেস্ট্রল, এইটা যদি 40-এর বেশি থাকে তাহলে আপনার হার্টের অসুখ হওয়ার চান্স অনেক কমে যাবে। আর এর সঙ্গে 3টে জিনিস আছে। একটা হলো এলডিএল কোলেস্ট্রল, এটা হলো কোলেস্ট্রলের সঙ্গে চলে। যদি কোলেস্ট্রল বাড়ে তাহলে এলডিএল বাড়বে, কোলেস্ট্রল কমলে এলডিএল কমবে। এলডিএল কোলেস্ট্রলকে ব্যাড কোলেস্ট্রল বলা হয়। এটা 70 থেকে কম আমরা চাই রিভার্সালের জন্য, হার্টের অসুখ যাতে কমে যায় তার জন্য 70-এর কম চাই। আর একটা হলো ভিএলডিএল কোলেস্ট্রল, এটা কোলেস্ট্রলের সঙ্গে যেটা ট্রাইগ্লিসারাইড তার সঙ্গে চলে। ট্রাইগ্লিসারাইডের 1/5 হলো ভিএলডিএল। ট্রাইগ্লিসারাইড কমে গেলে ভিএলডিএল কমে যায়, আর এটা আমরা 20 থেকে কম চাই। আরেকটা হলো কোলেস্ট্রল এইচডিএল রেশিও, এটা আমি 4 থেকে কম চাই। এই 6টা জিনিস যদি আপনি একসঙ্গে চেক করতে চান তাহলে আপনাকে করাতে হবে একটা লিপিড প্রোফাইল। এই লিপিড প্রোফাইলটা যে কোনো প্যাথোলজি ল্যাব করে দেয়। আপনি খালি পেটে যান, একটা ব্লাড স্যাম্পল দিন, আর আপনার কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, এলডিএল, ভিএলডিএল আর কোলেস্ট্রল এইচডিএল রেশিওটা ধরা পড়ে যাবে। এর মধ্যে যদি কোনো ফ্যাক্টর আপনার অপোজিটে থাকে তাহলে হার্টের অসুখ হওয়ার চান্সেস প্রচুর বেশি, এটা হতে দেবেন না। এরপরে ধরা যাক হাই ব্লাড প্রেশার। আমাদের ব্লাড প্রেশার কখনো যদি 120 বা 80 বেশি থাকে তাহলে হার্টের অসুখ হবে। কেন বলুন তো? আমি অনেক বছর আগে লোককে বলতে শুনেছিলাম কি এজ প্লাস 100 হলে কোনো অসুবিধা নেই, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে কোনো বয়সে 120-80 ব্লাড প্রেশার হওয়া উচিত। কারণ কি ব্লাড প্রেশার বেশি হলে ওটা দেওয়ালে ধাক্কা মারবে। আমাদের হার্টের দেওয়াল, যে হার্টের যে টিউবগুলো আছে তার দেওয়াল তৈরি হয়েছে 120 প্রেশারের জন্য। আর তাতে যদি আপনি 140 প্রেশার দিন, 130 প্রেশার দিন, তাহলে ওটা ড্যামেজ হবে। আর ড্যামেজড এরিয়াতে ব্লকেজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমরা চাই ব্লাড প্রেশার যে কোনো কারণে আপনার 120-80 কম হবে, তাহলে ব্লকেজটাকে আপনাকে রুখে দিতে পারবেন। এরপরে হলো ব্লাড সুগার। যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদেরকে জানা উচিত যদি সুগার আপনি কন্ট্রোল না করে থাকেন তাহলে হার্টের অসুখটা খুব তাড়াতাড়ি বাড়বে, 2 বা 3 গুণ স্পিডে বাড়বে। যদি নর্মাল পেশেন্ট বাড়ায় 2% পার ইয়ার ব্লকেজ, ডায়াবেটিস পেশেন্ট 5%, 6% পার ইয়ার গ্রো করে। তাদের জন্য কি দরকার?
ডায়াবেটিসের জন্য দরকার ব্লাড সুগারটাকে 100 থেকে কম, আর ফাস্টিং এ আর 140 থেকে কম খাওয়ার পরে, এই দুটো যদি মেনটেন রাখেন, আর একটা 3 মাসের সুগার হয় সেটা গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন বলে, সেটা যদি 7 থেকে কম রাখেন, তাহলে লেস দেন 7 রাখেন, তাহলে হার্টের অসুখটা হবার চান্স কমে যাবে। তাহলে ব্লাড প্রেশার, ডায়াবেটিস খুবই ইম্পর্টেন্ট। এরপরে হলো স্মোকিং। আপনি ধরে নিন সিগারেট বা বিড়ি বা জর্দা বা গুটখা বা খৈনি বা নস্যি, এই যে কোনো জিনিস আপনি খাচ্ছেন বা সেবন করছেন, সেটা আপনার ব্লকেজ বানাতে খুব হেল্প করে। কি করে জানেন তো? ডায়াবেটিস, ভাবুন এই একটা সারফেস, এর মধ্যে আমি ধুল দিলাম আর ধুলটাকে করে দিলাম, ধুলটা উড়ে গেল। এর মধ্যে যদি আমি একটা আটা লাগিয়ে দিই, এরপর ধুলটা দিই, তাহলে কি হবে? তাহলে চিপকে যাবে। আর এটাই কোলেস্ট্রল, এই স্মোকিং এর কাজ, টোব্যাকোর কাজ। এটা আমাদের হার্টের টিউবটাকে ভেতর থেকে স্টিকি করে দেয়। স্টিকি করে দিলে তাড়াতাড়ি ব্লকেজটা এসে ধরা পড়বে, কোলেস্ট্রলটা জমে যাবে। কোলেস্ট্রল বেশি নেই, ট্রাইগ্লিসারাইড বেশি নেই, কিন্তু স্টিকি হওয়ার জন্য ব্লকেজ হয়ে যাচ্ছে। তাহলে স্মোকিংটা অ্যালাউড নয়। যারা স্মোকিং করছে আজ থেকে স্মোকিংটা বন্ধ করে দিন, তাহলে আগে গিয়ে হার্টের অসুখের জন্য আপনি রেসপন্সিবল আছেন। এরপরে হলো আমাদের ওজন। মনে রাখবেন যাদের ওজন বেশি তাদের হার্টের অসুখ হওয়ার খুবই বেশি। যাদের স্পেশালি ইন্ডিয়ানদের একরকম ওজন বেশি আছে, যেটাকে বলা হয় সেন্ট্রাল ওবেসিটি, যাদের ভুঁড়ি আছে, যাদের পেটের অংশটা মোটা, তাদের হার্টের অসুখ খুব তাড়াতাড়ি হয়। ওজনের জন্য আজকাল আমরা জানি একটা ইউনিট, সেটাকে বলা হয় বডি মাস ইন্ডেক্স। আপনার হাইট আর ওয়েট দুটোকে কনসিডার করে এটা করা হয়। আমাদের বিএমআই, বডি মাস ইন্ডেক্স, যদি 25-এর বেশি থাকে তাহলে হার্টের অসুখ হবে। আমার বই পড়বেন, ওতে বিএমআই সম্বন্ধে লেখা আছে। এরপরে আরেকটা জিনিস যেটা ব্লকেজ করে, সেটা হলো ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনার কি মনে হয় এক্সারসাইজ কমে গিয়েছে না বেড়ে গিয়েছে? আপনাকে একটা কথা বলে দিই, আজ থেকে 50 বছর আগে একটা গ্রাম থেকে অন্য গ্রামে হেঁটে যেতাম 10 কিলোমিটার, হেঁটে আসতাম 10 কিলোমিটার। 20 বছর আগে পর্যন্ত সাইকেল চলতো, এখন গাড়ি চলে। এখন অর্ধেক কিলোমিটার হলে স্কুটার যায়, গাড়ি যায়। আজকাল আমরা মেহনত বন্ধ করে দিয়েছি। একটা মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভাবুন কি কাজ করে। সকালে উঠে প্রথমে চাটা খায়, বসে বসে চা খাবে, নিউজ পেপার পড়বে, তারপর টিভিতে নিউজ শুনবে, তারপরে চান টান করবে, গল্প করবে, তারপরে খাবার দাবার খাবে, তারপরে অফিস যাবে। কি হেঁটে যাবে না দৌড়াতে দৌড়াতে যাবে, জগিং করতে করতে? আরে গাড়িতে যাবে। গাড়িতে গিয়ে যখন অফিসে দাঁড়াবে গাড়ি, তখন উঠে লিফটে করে উপরে যাবে। তারপরে কি করবে? চেয়ারে বসবে। এরপরে কি কি মেহনত ভাবুন তো? ফাইলটা খুললো, ফাইলটা বন্ধ করলো, মিটিং, সিটিং, ইটিং, আর টেলিফোন, কম্পিউটারস এন্ড ইটিং। বসে মিটিং চলতে থাকলো সন্ধ্যে পর্যন্ত মিটিং। আচ্ছা, এখন সন্ধ্যে পর্যন্ত এক্সারসাইজ নেই, এরপরে বাড়ি যখন আসবে হেঁটে হেঁটে আসবে, দৌড়তে দৌড়তে আসবে। আপনি জানেন গাড়িতে আসবে, আসবার পরে কি মেহনত? সোফাতে বসে টিভি দেখতে দেখতে খাবার, আর খাবার পরে ঘুমানো। এই নিয়ে আমাদের টোটাল এক্সারসাইজ। এরপর একটা রিমোট কন্ট্রোল হাতে থাকবে, একটা কর্ডলেস ফোন হাতে থাকবে। এখন আপনি ভাবুন কত এক্সারসাইজ হলো। আপনি এরকম করছেন নাকি? আর যদি এরকম এক্সারসাইজ করে থাকেন, তাহলে মনে রাখবেন আপনি যে ফ্যাটগুলো খাচ্ছেন সেটাকে ভাঙবে কি? আগে লোকে মেহনত করতো, আপনি চর্বি খেতেন, সব হজম হয়ে যেত। কিন্তু আজকাল এই যে চর্বি, সেটাকে আমরা এখন খেতে পারছি না। আমরা মেহনত করি না। মেহনত না করলে চর্বি যেটা আছে সেটা তো আপনার ধরা পড়ে যাবে, ব্লকেজ করবে। তাহলে মেহনত না করাও একটা হার্টের অসুখের কারণ, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এরপরে দুটো আরো কারণ আছে। একটাকে বলা হয় রেশা কম, ফাইবার কম, ফ্রুটস, ভেজিটেবলস যারা কম খায়, সালাদ যারা কম খায়, তাদের হার্টের অসুখ তাড়াতাড়ি হয়। এই জন্য হার্টের পেশেন্টদের আমরা বলি সালাদ, ফ্রুট খেতে। এর সঙ্গে একটা নতুন এসে গিয়েছে, এটাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্টস। মনে রাখবেন অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাপারটা কি? অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কোলেস্ট্রল যদি অক্সিজেনের সঙ্গে কম্বাইন করে যায়, তাহলে খুব তাড়াতাড়ি ব্লকেজ হয়ে যাবে, 3-4 গুণের স্পিডে ব্লকেজ হয়। আর এর জন্য আমরা চাই কোলেস্ট্রল আর অক্সিজেনকে কম্বাইন না করতে দেওয়া। এর জন্য কি করতে হবে ভাবুন তো? আমাদের বডিতে কিছু কেমিক্যাল আছে যেটাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, সেলেনিয়াম, ক্রোমিয়াম, মলিবডেনাম, জিঙ্ক, কপার, এরকম অনেকগুলো এলিমেন্টস আছে যেটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এটা আমাদের ব্লকেজটাকে রুখে দেয়, এরা আমাদের এজিং প্রসেসকে রুখে দেয়। যত রকম অসুখ যেগুলোতে ডিজেনারেশন হয় সবগুলোকে রুখে দেয়। এই জন্য আমরা চাই আপনি বেশি করে অ্যান্টিঅক্সিডেন্ট নিন, ভিটামিনস নিন। আর এর জন্য ফ্রুটস, ভেজিটেবল সবচেয়ে ভালো জিনিস। এরপরে দুটো আরো কারণ আছে ব্লকেজের। একটা হলো টাইপ এ বিহেভিয়ার। আমি বললাম টাইপ এ বিহেভিয়ার, যারা খুব রাগী, যারা সব জিনিস তাড়াতাড়ি করতে চায়, যারা সব থেকে বেশি অ্যারোগেন্ট,
যেরকম লোক যারা বদলা নিতে সবসময় দেখবে, তাদের একটা জিনিস আপনি মনে রাখবেন, তাদের সঙ্গে ঝগড়া করুন, ওরা কখনো আপনাকে ছাড়বে না। ওদের দুটো টার্ম আছে, একটা বলে ছাড়বো না, আর যদি ছেড়ে যান তাহলে দেখে নেব। যারা এই দুটো ওয়ার্ড ইউজ করে তাদেরকে বলা হয় টাইপের মানুষ। এদের মধ্যে আরো লোক আছে যারা খুব তাড়াতাড়ি দেখে যায়, ডমিনেটিং মানে ওরা বলবে আমি যা বলবো সবাই শুনতে হবে, আর কারো আমি শুনবো না, যে শুনবে না তাকে উঠিয়ে ফেলে দেবো আমি। ওদের রুল হলো ওরাই রাজ করবে। ওদের আরেকটা টার্ম আছে, ওরা ওভার পারফেক্ট, প্রতিটা জিনিস পারফেকশনে করতে চায়। টাইম ওদের খুব ইম্পর্টেন্ট, টাইমে 1 মিনিট লেট হতে দেবে না। আর অ্যাংজাইটি প্রোন, খুব তাড়াতাড়ি টেনশনে চলে আসে। এরকম লোকে হার্টের অসুখ খুব তাড়াতাড়ি হয়, এটাকে বলে টাইপের মানুষ। এরপরে হলো স্ট্রেস আমাদের লাইফে বেড়ে গিয়েছে, টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, ইনকাম হচ্ছে না। যত আপনার মাইনাস হয়ে যাবে, আপনি খরচাটা বাড়বে আর ইনকাম কমবে, তত আপনার টেনশন বেড়ে যাবে। কারণ কি, পয়সা আজকাল লাইফে দরকার আছে, আর যার কাছে পয়সা কম পড়ছে, যার খরচা বেশি, তার হার্টের অসুখ হবে। আপনি না হলে খরচাটাকে কম করুন, না হলে ইনকামটাকে বাড়ান। আর তার সঙ্গে দরকার আমাদের টাইমের প্রেশার, বেশি কাজ। আজকাল সবার কাছে এত বেশি কাজ, টেনশন হয়ে যায়। টাইম নেই, তাতেও টেনশন হয়ে যায়। আর তারপরে এত জানার জিনিস, এর থেকেও টেনশন হয়। আমি চাই আপনার টেনশনের যতগুলো কারণ সেগুলো আপনি বুঝুন। আমাদের টেনশনের ওপর অনেক বই আছে, আমি 3 দিনের ট্রেনিং দিই হার্টের পেশেন্টদের, কি করলে এই টেনশনটাকে কম করা যেতে পারে, সেটা আমি আপনাকে শেখাবো। এনিওয়ে, হার্টের অসুখের এই যতগুলো কারণ আপনাকে বললাম, এই কারণগুলো যদি আমরা সরিয়ে না নিই তাহলে ব্লকেজ বাড়বে, আর যদি ব্লকেজ বাড়ে তাহলে হার্টের অসুখ ধীরে ধীরে বাড়বে। আমি হার্টের পেশেন্টদেরকে শেখাই এই কারণগুলো কি করে কম করা যেতে পারে। আর যদি তারা কমগুলো করে দেয়, প্র্যাকটিক্যাল লেসন, বিনা তেলে খাবার তৈরি হবে, তারা যোগা করবে, তারা মেডিটেশন করবে, তারা ওয়াকিং করবে, তারা এক্সারসাইজ করবে। হার্টের পেশেন্ট কি করবে কি না করবে তার একটা ট্রেনিং দিই। বাড়ির বাইরে যদি চলে গেল, কোথায় কি খাবে, রেস্টুরেন্টে কি খাবে, বিয়ে বাড়িতে কি খাবে, সবগুলো আমি হার্টের পেশেন্টদের শেখাই। আর এর জন্য একটা 3 দিনের ট্রেনিং ক্যাম্প নিই, যাতে তারা বুঝতে পারে হার্টের অসুখের কারণগুলোকে আমরা কিভাবে সরাতে পারি। আর যদি বডিতে ফ্যাট না যায়, আপনি সব কারণগুলো কন্ট্রোল করে দিলেন, সুগার, স্মোকিং, এক্সারসাইজ আর ব্লাড প্রেশার, তাহলে হার্টের অসুখটাকে আমরা সরিয়ে নিতে পারি, রিভার্স করে নিতে পারি। বডিতে যে ফ্যাটটা জমে গেছে সেটাকে সরিয়ে নেওয়া যেতে পারে, এটাকে আমরা বলি রিভার্সাল। একটা হলো ব্লকে যেখানে আছে সেটা থাকলো, এটা হলো প্রিভেনশন। একটা হলো ব্লকে যেখানে আছে ওটা থেকে রিভার্স করে যাওয়া। আমি রিভার্সাল চাই আপনার কাছ থেকে। আমি আপনাকে অনেক জিনিস এরপরে আরো বলবো, কি করে রিভার্সালটা হয়, কিভাবে আমরা চললে রিভার্সালটা হবে, এটা আমি আপনাকে ধীরে ধীরে বোঝাবো। কিন্তু এখন যাওয়া যাক এই হার্ট অ্যাটাক। ধরে নিন এইসব কারণ আপনি জানেন না, বা আপনার কার্ডিওলজিস্ট এটা নিয়ে মাথা ব্যথা করে না, ও বলে আপনি ব্লকেজ আছে, আপনার ব্লকেজ বাড়ছে, আমি আপনাকে রুখবো না, আপনি বাড়ান, তাহলে কি হবে? আরে একদিন তো গিয়ে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আপনি শুনে থাকবেন হার্ট অ্যাটাক ব্যাপারটা কি। এখন আমি আপনাকে বোঝাই হার্ট অ্যাটাকটা কি করে হয়, হার্ট অ্যাটাক ব্যাপারটা কি। আপনি শুনেছেন হার্ট অ্যাটাক কি? শুনেছেন কারো হার্ট অ্যাটাক হয়েছে? ইন্ডিয়াতে 50 লাখ লোক হার্ট অ্যাটাকে প্রতি বছর মারা যায়। আপনি জানেন এক একটা পেশেন্টের বাড়িতে কত কষ্ট। এই প্রতিটা পেশেন্টকে আমরা বাঁচাতে পারি যদি তাদেরকে আমরা বুঝিয়ে দিই কি করে হার্ট অ্যাটাকটা হয়, কি করলে হার্ট অ্যাটাকটা কখনো হবে না। আমি আপনাকে বোঝাচ্ছি যে হার্ট অ্যাটাক ব্যাপারটা কি। আচ্ছা, আপনি শুনেছেন হার্ট অ্যাটাক হওয়া? একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হলে কি হয়? ব্যথা হয়, বুকে খুব বেশি ব্যথা, ঘাম হয়ে যায়, ভমিটিং হয়ে যায়, কোল্যাপস হয়ে মারাও যেতে পারে। এই হার্ট অ্যাটাকে কি হয় জানেন? ব্লকেজ হয়ে যায় 100। আপনি ভাবুন, একটা মানুষ দৌড়াতে পারছে না, তার মানে কত ব্লকেজ? দৌড়াতে গেলে বুকে ব্যথা, তার মানে ও 70-এর উপর ব্লকেজ। হাঁটতে গিয়ে বুকে ব্যথা 80, একটু একটু মুভ করলে বুকে ব্যথা 90, আর যদি বসে বসে বুকে ব্যথা 100। মনে রাখবেন হার্ট অ্যাটাকের মানে 100% ব্লকেজ। আচ্ছা, একটা কথা ভাবুন, হার্ট অ্যাটাক কখন হবে? একটা পেশেন্টের 80 ব্লকেজ, ওকে এখন যাবে 100 কবে হার্ট অ্যাটাকটা হবে। এখন 80 থেকে 100 যেতে কতদিন লাগবে? ধরে নিন ও ব্লকেজ করছে 2%। নর্মাল মানুষ 2% করতে পারে, যে সিগারেট বেশি খাবে, ফ্যাট যে বেশি খাবে, সে 4% পার ইয়ার গ্রো করতে পারে ব্লকেজটা। ধরে নিন 80 ব্লকেজ, ওকে 100 যেতে হবে, তাহলে কত বছর লাগবে? 2% করে 10 বছর পরে 100 হবে। কিন্তু দেখা গেল 5 মিনিটে 100 হয়ে গেল। কি করে হলো? একটা পেশেন্ট, আরো ভাবুন, ও 70 ব্লকেজ, ও তো জানেই না হার্টের পেশেন্ট, কিন্তু একদিন পরে ওর হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। ও দৌড়েছে 2 দিন আগে, কোনো কষ্ট হয়নি, কারণ দৌড়াতে গিয়ে ওর
30 দরকার আর 70 ব্লকেজ, তাহলে 30 ছিল ওর কাছে, দৌড়াতে পারছে, কিন্তু দেখা গেল ওকে হার্ট অ্যাটাক করতে হলে এখন 30 ব্লকেজ বাড়াতে হবে, তার মানে 15 বছর, কিন্তু দেখা গেল 15 মিনিট পরে হার্ট অ্যাটাক হয়ে গেল। আরে এটা কি করে হয়ে গেল ভাই? আপনাকে আমি বুঝিয়ে দিই এটা কি করে হয়। আমাদের ব্লকেজ যেটা আছে সেটার উপর একটা পর্দা থাকে। একটা ব্লকেজ যেখানে আছে, আপনাকে এই পিকচারে দেখাচ্ছি, এই পিকচারে দেখুন, এই ব্লকেজ আছে, এই ব্লকেজের একটা পর্দা আছে। এখন যদি ব্লকেজটা বাড়তে থাকে তাহলে কি হবে? পর্দাটা টান পড়বে, আর এই টান পড়তে 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 একদিন পর্দাটা ছিঁড়ে যাবে। আর যেই পর্দাটা ছিঁড়ে গেল, এই যে টিউবের ভেতরে যে ব্লাড যাচ্ছিল 20-30%, তার ভেতরে একটা ক্লট চলে আসবে, ব্লাডটা ক্লট করে যাবে, একটা কেমিক্যাল বেরোবে ওই ব্লকেজ ভাঙার থেকে, আর ওই কেমিক্যালটা ব্লাডটাকে ক্লট করে দেবে। আর যেই ব্লাডটা ক্লট হয়ে গেল, এখন কত ব্লকেজ বুঝতে পারছেন? 100। 0 থেকে 70 এসেছে 30 বছর 40 বছরে, আর 70 থেকে 100 গেল 5 মিনিটে। হার্ট অ্যাটাক যখন হয় এই পর্দাটা ছিঁড়ে যায়, পর্দাটার নাম হলো ইন্টিমাল মেমব্রেন বা এন্ডোথেলিয়াল মেমব্রেন, এটাকে আমি ইন্টারনাল মেমব্রেন বলি। তাহলে ইন্টারনাল মেমব্রেনটা ছিঁড়লো আর সঙ্গে সঙ্গে ক্লট এলো, 100 হয়ে গেল। এখন আমাকে বলুন, এই পিকচারটা দেখলে আপনি বুঝতে পারছেন একটা মানুষের ব্লকেজ বেড়ে 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 যাচ্ছে। এখন আপনি বলুন কি করলে হার্ট অ্যাটাকটা হবে না? ভাবুন কি করলে হার্ট অ্যাটাকটা কখনো হবে না। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। একটা নোটের তোড়া আছে, তারপর একটা রাবার ব্যান্ড লাগানো আছে। সেই তোড়ার ভেতরে আমি রাবার ব্যান্ড ঢুকিয়ে যাচ্ছি, ভেতরে আমি নোট ঢুকিয়ে যাচ্ছি ঢুকিয়ে যাচ্ছি ঢুকিয়ে যাচ্ছি, রাবার ব্যান্ডটা কি হবে? টান পড়বে, একদিন রাবার ব্যান্ডটা টাইট হয়ে গেল। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি করলে রাবার ব্যান্ডটা ছিঁড়বে না? আপনি কি বলবেন? আপনার তো খুব সরল উপায় আছে, আপনি বলুন ভাই আর নোট ঢোকাবে না। না, নোট যদি না ঢোকান রাবার ব্যান্ডটা কোনো ছিঁড়ে নেওয়ার ছিঁড়বে না। আমি আরেকটা স্টেপ যেতে চাই, বলে কিছু নোট বার করে নিই। মানে এটা কি? যে ব্লকেজটা আছে এখন সেই ব্লকেজটা বাড়াবেন না, যা ব্লকেজ হয়েছে তার মধ্যে কিছু ব্লকেজ বার করে নিন। তার মানে বডি যে ফ্যাটটা জমিয়েছে সেই ফ্যাটটা ইউজ করে নিন। করা যেতে পারে নাকি? হ্যাঁ, কেন যাবে না? আপনি শুনেছেন আমাদের বডিতে যদি ক্যালসিয়াম না দিন তাহলে কি হবে? বডি বোন থেকে ক্যালসিয়াম বার করে করে নিয়ে নেয়। বোন তো হার্ড, আরে ব্লকেজ অত হার্ড না, ব্লকেজ সফট। যদি বোন থেকে ক্যালসিয়াম বার করে নিতে পারে বডি কম হলে, আমাদের ফ্যাট যদি বডিতে কম করে দিই তাহলে ব্লকেজ থেকেও কোলেস্টেরল বার করে নেবে, ফ্যাট বার করে নেবে। আর এটা মেডিকেল সায়েন্সকে ডিন অর্নিশ প্রুফ করে দিলেন কি ব্লকেজটাকে রিভার্স করা যেতে পারে। এখন আপনি ভেবে ভাবুন, খুব ভালোভাবে ভাবুন কি এই যে ব্লকেজটা হয়েছে সেটাকে যদি আমরা এটা বুঝে যাই কি ব্লকেজটাকে বাড়ানো কি করে রুখে দেওয়া যেতে পারে বা ব্লকেজটাকে রিভার্স করা যেতে পারে, তাহলে হার্ট অ্যাটাকের কি চান্স? কোনো চান্স নেই। এই জিনিসটা আমি হার্টের পেশেন্টদেরকে বোঝাতে চাই কি যেখানেও আছেন, আজ পর্যন্ত যদি হার্ট অ্যাটাক হয়নি, আপনি যদি আপনার সবগুলো কারণকে সরিয়ে দিন, ব্লকেজটাকে রুখে দিন বা ব্লকেজটাকে রিভার্স করে দিন, তাহলে হার্ট অ্যাটাক কখনো হবে না। কিন্তু আমাদের হার্টের হাসপাতালে গেলে ঠিক এর উল্টোটা বোঝানো হয় হার্টের পেশেন্টের। আপনি ভাবুন, একটা কল্পনা করুন একটা হার্টের পেশেন্ট, কি কষ্ট হবে? হাঁটতে গেলেই বুকে ব্যথা, হাঁটতে গেলেই বুকে ব্যথা, দাঁড়িয়ে গেলে ঠিক হয়ে যায়। আচ্ছা কত ব্লকেজ হবে বলুন তো? আপনার মনে আছে আমাদের দরকার বসে থাকলে 10, হাঁটলে 20, 30 দৌড়লে। একটা মানুষের হাঁটতে ব্যথা, তার মানে কি? যে হাঁটবার জন্য 20 দরকার সেটা নেই, তার মানে 80-র উপরে ব্লকেজ। এখন 80 ব্লকেজ নিয়ে পেশেন্ট হাঁটতে পারছে না। আচ্ছা একটা কার্ডিওলজিস্টকে গিয়ে বললো, স্যার আমি যদি হাঁটি আমার বুকে ব্যথা, তার মানে এটা কি? তার মানে ওর ব্লকেজ আছে। কার্ডিওলজি বললো ঠিক আছে আপনি একটা ইসিজি করুন আর একটা টিএমটি করুন। ইসিজি তে কিছু হলো না, টিএমটি করা হলো, আর টিএমটি তে পেশেন্ট হাঁটতে গিয়ে বুকে ব্যথা, আর ইসিজি তে চেঞ্জ। তার মানে এটা কি? ব্লকেজ তো হয়ে গেল 70-80-র উপরে। এখন এই পেশেন্টকে পাঠানো হলো হার্টের হাসপাতালে। অনেক কানেকশন আছে, আপনি জানেন হার্টের হাসপাতাল আর ডাক্তারদের। এনিওয়ে ডাক্তার বললো আপনি হার্টের হাসপাতালে চলে যান আর আমার নাম বলবেন, আমি পাঠিয়েছি। আপনি চলে গেলেন হার্টের হাসপাতালে। এখন কি হবে? আপনি একটা কার্ডিওলজিস্টের সঙ্গে দেখা করলেন বড় হাসপাতালে, ওনাকে গিয়ে বললেন কি আমি যদি হাঁটি তাহলে বুকে ব্যথা হয় আর আমার ট্রেডমিল টেস্ট পজিটিভ। কার্ডিওলজিস্ট কিছু বুঝতে পারলো কি? হ্যাঁ, খুব ভালোভাবে বুঝতে পেরেছে হার্টের পেশেন্টটা। কার্ডিওলজির সঙ্গে সঙ্গে আপনাকে বললো আপনার তো হার্টের মনে হচ্ছে, কিন্তু একটা টেস্ট না করে আমি বলতে পারবো না। উনি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন ব্লকেজ আছে, কিন্তু উনি একটা টেস্ট করতে চান। পেশেন্টকে বলা হলো টেস্ট করলেই ধরা পড়বে ব্লকেজ আছে কিনা। পেশেন্ট ভাবে কি
খুবই ভালো কথা বলেছেন ডাক্তারবাবু, কি টেস্ট করেই তো বোঝা যাবে হার্টের অসুখ কি আছে কিনা। আচ্ছা, পেশেন্ট এটা কল্পনা করেনি কি ওর 80 ব্লকেজ হয়ে গেছে, ও ভাবছে ঠিক আছে টেস্ট করে নি, আমার তো টেস্টে ভরসা আছে, টেস্ট করে বলে দিই কত ব্লকেজ আছে। পেশেন্ট বলছে ঠিক আছে আপনি একটা অ্যানজিওগ্রাফি করে নিন তাহলে। পেশেন্ট বলছে তাহলে করুন। উনি বললেন আপনি অ্যাডমিট হয়ে যান, আপনার ভেতরে একটা তার ঢুকিয়ে দেবো। এখন পেশেন্ট ঘাবড়িয়ে যায়, বলে না না বিনা তেলে কিছু হবে না, বিনা তার ঢুকিয়ে হবে না। কার্ডিওলজিস্ট বলবে না 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 তার তো ঢুকাতে হবে। আচ্ছা, পেশেন্ট ভাবে আবার বাড়ি যাবো আবার আসবো, আচ্ছা ঠিক আছে আপনি টেস্ট করে নিন। পেশেন্ট ভাবে আমার কিছু আসবে না, আর কার্ডিওলজিস্ট জানেন উনি আসবেন। এখন অ্যানজিওগ্রাফি হয়ে গেল, যত রিস্ক সেটা আমি বুঝিয়ে দিয়েছি, আমি চাই না অ্যানজিওগ্রাফি। কিন্তু অ্যানজিওগ্রাফির পরে ধরা পড়লো 80% ব্লকেজ বা 70% ব্লকেজ কিংবা 90% ব্লকেজ। এখন কি হবে? আপনি বাড়ি চলে যাবেন না, কার্ডিওলজিস্ট এখন এসে বলবেন আপনি খুব লাকি মানুষ। আপনি বলবেন লাকি মানে কিছু আসেনি? না না, আপনি লাকি কি আপনি আমার হার্টের হাসপাতালে এসে গিয়েছেন, আর 2 মিনিট লেট হলে আপনি মারা পড়বেন। তার মানে আপনি এখন অ্যাটম বম নিয়ে চলছেন, যে কোনো মোমেন্টে আপনার ডেথ হয়ে যেতে পারে। আপনি একটা টাইম বম্বের উপর বসে আছেন, ইউ মে ডাই এনি মোমেন্ট। এখন সেই পেশেন্ট সাডেনলি ঘাবড়িয়ে গেল, তার মানে বলে আপনার 80 ব্লকেজ, আপনি জানেন ভেরি ক্রিটিক্যাল, যে কোনো মোমেন্ট আপনি মরে যেতেন, আপনার তো বাড়ি যাওয়ার উপায় নেই, আপনি যদি হাসপাতালে বাইরে যান মারা পড়বেন। ভাবুন একটা কথা, একটা পেশেন্টের ব্লকেজ কালকেও ছিল, 6 মাস থেকে ব্লকেজ আছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ ব্যথা ছিল, কিন্তু তাকে আজকে বলা হলো কি কাল পর্যন্ত আপনার বাড়ি যাবে, ভয় খেয়ে যাবে কিনা? পেশেন্টের যদি টাকা পয়সা জোগাড় থাকে আর ও সঙ্গে সঙ্গে অপারেশনের জন্য হাঁ বলে দেবে, কার্ডিওলজিস্টরা এই ভয়টা বসাবার জন্য এই কথাগুলো বলে। কিন্তু আপনি মনে রাখবেন ব্লকেজ 80 কি 70, উনি জানেন না কখন মেমব্রেনটা ফাটবে। কি করে জানবেন উনি? আরে ব্লকেজ থেকে আন্দাজে বলছে 70 কিংবা 80, ওটা তো পাক্কা নাই। আর ফাটবে কখন সেটা কি করে জানবেন? পর্দাটা ছিঁড়বে, সেই ছেঁড়াটা আছে 70 কিংবা 80 90, উনিই জানেন না। কিন্তু ওনারা জানেন যদি এই কথাটা বলা হয় কি যে কোনো মোমেন্ট আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, তাহলে পেশেন্ট তাড়াতাড়ি অপারেশনের জন্য রাজি হয়ে যাবে। অনেক সময় পেশেন্ট বলে একটা কথা বলুন, ব্লকেজ তো কালকেও ছিল, আমি তো টেস্ট করতে এসেছি, আপনি আমাকে রিপোর্ট দিন আমি বাড়ি যাব। বলে না আপনি বাড়ি যেতে পারবেন না, আপনাকে নড়তেও দেবো না। পেশেন্ট বলে স্যার আমাকে বাড়ি যেতেই হবে। তখন ওরা বলে ঠিক আছে আপনি শুয়ে থাকুন, আপনি একটু নড়াচড়া করবেন না, আমি আপনার বাড়ির লোকের সঙ্গে কথা বলে নেব। বাড়ির লোকেদের ওরা একটু বেশি করে ভয় খাইয়ে দেয় কি আপনার খুব খারাপ কেস, আপনি বলুন কি করা উচিত। ওয়াইফকে জিজ্ঞাসা করে, ছেলেকে জিজ্ঞাসা করে বাঁচাবো কি বাঁচাবো না। আরে ওরা কি করবে? ওরা বলবে বাঁচান মানে এটা কি 2 লক্ষ টাকা দিন অপারেশন করে দিন। আর এরকম ভাবে অপারেশন গুলো করানো হয়। আমার মনে হয় কার্ডিওলজিস্টকে পুরো ব্যাপারটা খুলে বলা উচিত কি দেখো তোমার ব্লকেজ হয়েছে এই কারণে হয়েছে, তুমি ব্লকেজের কারণগুলো সরাও, তাহলে ব্লকেজ বাড়বে না, হার্ট অ্যাটাক হবে না। আর অন্য হলো তুমি যদি কিছু না করতে চাইলে অপারেশন করিয়ে নেব, নাহলে হার্ট অ্যাটাক হওয়ার চান্স আছে। কিন্তু ওটা বলে না ওরা একটা মোটামুটি এরকম ভাবে একটা আই উড সে এটা ব্ল্যাকমেল বা ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়, যেখানে পেশেন্ট চুপচাপ অপারেশনটা করিয়ে চলে যায়। এনিওয়ে, আমি এই ব্যাপারটাকে হয়তো একটু বেশি বলে ফেলেছি, কিন্তু আমার মনে হয় এরকমই একটা কিছু হয়। আমার এক পেশেন্ট এসে বললো স্যার এ তো পুরো আমার স্টোরি বলছেন, আমার সঙ্গে পুরোটা এমন হয়েছে। বললাম এরকম হয়েছে? বলে হ্যাঁ, আমি তো গিয়েছিলাম টেস্ট করাতে, ওনারা একদম আমাকে এমন করে দিন আমি তো অপারেশন করে ফেললাম। আমার আরেকজন পেশেন্ট বললো স্যার আমার সঙ্গে হয়েছিল। আমি বললাম তাহলে কি করলেন? বলে আমি তো অপারেশন করালাম না। আমি বললাম বেরোলেন কি করে? উনি বললে আমি ওদেরকে বললাম ভাই আমি বাড়ি যেতে চাই। বললো না ইউ ক্যান্ট গো হোম, ভেরি ক্রিটিক্যাল। আমি বললাম আমার টাকা পয়সা নেই। তখন ওরা বললো ঠিক আছে আপনি বাড়ি যান, টাকা পয়সা নিয়ে আসবেন, তখন এমার্জেন্সি হবে। আপনি বুঝতে পারছেন, ওনাকে 2 মাস টাইম দিল কি ঠিক আছে 2 মাসের পরে এমার্জেন্সি হতে পারে, আপনি চলে আসবেন। কিন্তু একটা জিনিস আমি সবসময় ভাবি, যে ব্লকেজ আছে সেই দিন কার্ডিওলজিস্ট কেন বুঝিয়ে দেবে না কি ব্লকেজ কেন হলো আর কি করলে ব্লকেজটা বাড়বে না? এটা তো ওরা জানে। চলো রিভার্সাল থিওরি ওরা না বুঝতে চায়, কিন্তু ব্লকেজটাকে রুখে দিলেও হার্ট অ্যাটাক হবে না সেটাও ওরা জানে। কিন্তু এনিওয়ে হাসপাতাল সিস্টেম এরকমই চলে, ওরা চায় অ্যানজিওপ্লাস্টি আর বাইপাস সার্জারি। কিন্তু অ্যানজিওপ্লাস্টি বাইপাস সার্জারিটাকে একটু বুঝিয়ে দিতে চাই। অ্যানজিওপ্লাস্টিতে কি করা হয়? লাস্ট 20 বছরে যদি অ্যানজিওপ্লাস্টির আপনি হিস্ট্রি দেখবেন, অ্যানজিওপ্লাস্টি ইজ আ কমপ্লিট ফেলিয়ার ট্রিটমেন্ট। কেন সেটা বুঝিয়ে দিই। প্রথম অ্যানজিওপ্লাস্টি এসেছিল সেটাকে আমরা বলতাম বেলুন অ্যানজিওপ্লাস্টি, 1980s এর কথা। একটা ব্লকেজের ভেতরে বেলুন ঢুকিয়ে বেলুনটাকে ফুলিয়ে দিতেন, আর বেলুনটা ফুলে গেলে ব্লকেজটাকে সাইডে চাপা পড়ে যেত,
দাবিয়ে দিত, কম্প্রেস করে দিত। দেখুন এইরকম ভাবে বেলুনিংটা হয়। এই দেখুন বেলুন আছে এই ব্লকে, এই বেলুনটা ফুলিয়ে দিলে ব্লকেজটাকে সাইডে দাবিয়ে দিল। কিন্তু এই অ্যাঞ্জিওপ্লাস্টি যখন করা হতো তখন কার্ডিওলজিস্ট সেটাই বলতেন, একবার অ্যাঞ্জিওপ্লাস্টি করে নাও, জিন্দেগি ভর কষ্ট হবে না। কিন্তু 5 বছর পরে ওই অ্যাঞ্জিওপ্লাস্টি ডাক্তার আবার এসে বলল, না, অ্যাঞ্জিওপ্লাস্টি উইথ বেলুন ইজ নো গুড। ওরা বলল আপনাকে একটা স্টেন্ট লাগিয়ে নিতে হবে, একটা স্প্রিং লাগিয়ে নিতে হবে, এরপরে গুড হয়ে যাবে। গুড হলো, অনেক লোক স্টেন্ট লাগিয়ে নিল। 5 বছর পরে সেই ডাক্তার এসে আবার বলল স্টেন্ট ইজ নো গুড, আপনাকে একটা মেডিকেটেড স্টেন্ট লাগিয়ে নিতে হবে। লোকে মেডিকেটেড স্টেন্ট লাগালো। আবার 5 বছর পরে সেই ডাক্তার এসে বলছে মেডিকেটেড স্টেন্ট ইজ নো গুড, ইট হ্যাজ ভেরি হাই চান্সেস অফ ব্লকেজ। এটা আবার কি হলো? এই যে স্টেন্টটা লাগানো হলো এর ভেতরে আবার কোলেস্ট্রল যাবে। দেখুন স্টেন্ট ব্যাপারটা কি, এই পিকচারটাতে দেখুন, এইটা হলো আগে বেলুনিং। এইখানে তারটা ছিল, এই তারটার উপরে এই বেলুন রাখা আছে। এই বেলুনে যদি আমি জল ঢুকিয়ে দিই, বেলুনটাকে ধাক্কা মেরে সাইডে করে দেবে ব্লকটাকে। এখন বেলুনটাকে কি করতে হবে, বাইরে থেকে একটা সিরিঞ্জ যেটাতে জল ঢোকানো হলো, ওই সিরিঞ্জটাকে যদি টেনে নিই জলটা, বেলুনটা চিপকে যাবে। এখন তারটা ধরে বার করে দিন, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেল, বেলুনিং হয়ে গেল। বেলুনিং এর পরে দেখা গেল যে এই বেলুনটা বার করে নিল, ব্লকেজটা ফেরত চলে আসে। এই যে দেওয়ালটা, এটা তৈরি ইলাস্টিক থেকে, যেই বেলুনটা সরে যাবে ব্লকেজ ফেরত আসবে। কার্ডিওলজিস্টরা এই ব্যাপারটা তখন চেপে গিয়েছিল, এখন ওরা বলছে হ্যাঁ এটা আসে। তারপরে স্টেন্ট এলো, স্প্রিং। এই স্প্রিং দেখুন এখানে এই ব্লকেজ আছে, এর ভেতরে একটা বেলুন ঢোকানো হলো, বেলুন ফুলিয়ে দিলাম, ব্ল্যাক রঙের বেলুন ফুলিয়ে দিলাম, এখন ব্লকেজ সাইডে চলে এলো। এখন এই যে বেলুনটা বার করে নেবো, ব্লকেজ ফেরত আসবে, তখন এখানে একটা স্প্রিং বসিয়ে দেওয়া হলো। এই স্প্রিংটার নাম হলো স্টেন্ট। এই স্প্রিংটা যখন বসানো হলো তখন এটা হয়েছিল কখনো খারাপ হবে না। এখন দেখা গেল স্প্রিং এর ভেতর থেকে যে কোলেস্ট্রলটা যাচ্ছে ওখানে গিয়ে জমে যাচ্ছে। কিছুদিন পরে সেই কার্ডিওলজিস্ট এসে বললেন এই বেলুনিং, এই যে স্টেন্টটাতে ভেতর ফরেন বডি, এই ফরেন বডিতে ব্লকেজ আসবে, কি করতে হবে, এর জায়গাটা মেডিকেটেড স্টেন্ট লাগিয়ে দিন। এইবার মেডিকেটেড স্টেন্টের পরেও দেখা যাচ্ছে এই মেডিকেটেড স্টেন্টের ভেতরে যে কোলেস্ট্রলটা যাচ্ছে সেটা আবার ব্লকেজ হয়ে যায়। আচ্ছা একটা কথা বলুন, মেডিকেটেড স্টেন্ট লাগাবার পরে ওষুধ তো খেতে হবে না? আরে জিন্দেগি ভর তারপরে ওষুধ খেতে হবে। আচ্ছা লাইফস্টাইল তো চেঞ্জ করতে হবে না, খাবার দাবার, এর পরেও না করলেই 6 মাস 1 বছরে ফেরত চলে আসবে। তার মানে এটা কি, অ্যাঞ্জিওপ্লাস্টি করে এত টাকা খরচা করার পরেও আপনি সেই কাজ সেই, হ্যাঁ ধরে নিন কেউ করিয়ে নিল, তারপরেও তোকে আবার জিরো অয়েল খাবার, আবার কোলেস্ট্রল ছাড়া খাবার, আবার ওয়াকিং, এক্সারসাইজ, যোগা, মেডিটেশনও করতে হবে। তাহলে আপনি স্টেন্ট করিয়ে করাতে চান, ভালো কথা, আপনার টাকা পয়সা আছে করান। কিন্তু যদি আপনি চান আমার বডিতে কোনো স্প্রিং ঢোকাবো না, যদি আপনি চান, তাহলে আপনি লাইফস্টাইলটা চেঞ্জ করুন। হ্যাঁ সেই লাইফস্টাইলের সঙ্গে যদি দরকার হয় ওষুধ দেবেন, ওষুধ নিয়ে কোলেস্ট্রল কম করে নিন, কিন্তু আমি স্টেন্ট করাতে চাই না। আরেকটা জিনিস বলে দিই, এই এরকম একটা স্প্রিং কোথাও দেখেছেন? দেখে থাকবেন একটা ডট পেনের ভেতরে স্প্রিং থাকে এরকম। এরকম স্প্রিং এর দাম কত হতে পারে ভাবতে পারেন? এই স্প্রিং এর দাম কত হবে আপনি ভাবুন, ডট পেন 2 টাকার, এই স্প্রিং এর দাম হলো 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। আপনি ভাবতে পারেন কত প্রফিটে? হার্টের হাসপাতালরা বলছে স্প্রিংটাকে 1.5 লক্ষ টাকায় কিনতে হবে। আপনি কিনবেন কি না কিনবেন? ওরা এমন ভয় দেখিয়ে দেয় লোকে না কিনে পারবে না। আপনি ওপেনে দিয়ে দিন, নিন এটা 50 টাকা, থেকে কিনবে না। কিন্তু কার্ডিওলজিস্ট জানে ওখানে যদি আমি ভয় দেখাই তাহলে 1.5 লক্ষ টাকাতে স্প্রিং কিনতে হবে। পেশেন্ট কিনে নেয়, পরে ভাবে স্প্রিং এ 1.5 লক্ষ আছে, কিন্তু তখন স্প্রিং তো অলরেডি বসানো হয়ে গিয়েছে। এনিওয়ে, আমি অ্যাঞ্জিওপ্লাস্টির খেলাফে, আমি চাই অ্যাঞ্জিওপ্লাস্টি না করে আপনি যদি ভালো থাকতে পারেন সেটাই সবথেকে ভালো। এরপরে হলো বাইপাস সার্জারি। এটা একটা বড় অপারেশন, পুরো চেস্টকে পেছন থেকে কাটা হবে। আর এটা কাটবার জন্য আড়ি দরকার, আড়ি থেকে কেটে এটাকে খুলে হার্ট, আর এই হার্টের উপরে একটা নতুন টিউব লাগানো হবে পা থেকে কেটে দিয়ে। আচ্ছা এটা ব্লকেজ সারাবে না, নতুন টিউবে জল চলে যাবে, ব্লাডটা চলে যাবে, এখন হার্টের কষ্টটা হবে না। কিন্তু প্রতিটা টিউব লাগানো যাবে না, 2-3টে বড় বড় জায়গায় লাগিয়ে দিল, বাকিটাতে অ্যাঞ্জাইনা থাক। এখন কি হলো, এই নতুন টিউবগুলো ওখানে বসিয়ে পুরো হার্টটাকে খুলে দিয়ে ওটা অপারেশন করা হয়। খুব বড় অপারেশন, অনেক লোক মারা যায়, অনেক কমপ্লিকেশন। আমি এই বাইপাস সার্জারি না হলেই ভালো ভাববো। আমি চাই লোকে যদি নিজের ব্লকেজটাকে ঠিক করে নেয় তাহলে বাইপাস সার্জারি কেন করাতে হবে? তো দরকারই নেই। আপনি যদি ব্লকেজ কম করে নিন, হার্ট অ্যাটাক না হয়, তাহলে কেন বাইপাস করাবেন? বাইপাসের পরে এই যে নতুন টিউব সেটাতেও ব্লকেজ হবে। একটা কথা কখনো ভেবেছেন, প্রথম ব্লকেজ এসেছে 30-40 বছরে, বাইপাসের পরে এত তাড়াতাড়ি কেন ভাই? অ্যাঞ্জিওপ্লাস্টির পরে তাড়াতাড়ি কেন? বাইপাসের পরে যদি অ্যাভারেজ 5 বছর হয়,
অ্যাঞ্জিওপ্লাস্টির পরে অ্যাভারেজ 6 মাস, 1 মাস, 1 বছর, 2 বছর হয়। তার মানে ব্যাপারটা কি? আমি যদি না করাতাম তাহলে ভালো থাকতাম। এনিওয়ে, আমি চাই না লোকে অ্যাঞ্জিওপ্লাস্টি করুক, বাইপাস সার্জারি করুক, আমি চাই তারা ব্লকেজটাকে রিভার্স করুক। আমি মেডিকেল সায়েন্সের হাসপাতালে কাজ করেছি, আমি জানি একটা কমার্শিয়াল প্রসেসে গিয়েছে। হাসপাতাল ডাক্তারদের সঙ্গে কথা বলে আমি কি করবো, আমার হাসপাতাল বলছে করো, তাড়াতাড়ি অপারেশন বেশি করতে হবে। বাট এনিওয়ে, আমি চাই না অপারেশন বেশি করে হোক, আমি চাই আপনারা সুস্থ থাকুন, আমি চাই আপনারা হার্টের অসুখ যেটা তৈরি হয়েছে তার কারণগুলোকে বুঝুন, লজিকটাকে বুঝুন। এই লজিক থেকে যদি ব্লকেজটাকে আপনি কম করে নিতে পারেন, তার থেকে ভালো কি হতে পারে? আপনার যদি কিছু খাবার দাবারের চেঞ্জ হয়, আমি লোককে জিজ্ঞেস করি ভাই খাবারে কি চাই, টেস্ট চাই না তেল চাই? ওরা বলে আমি টেস্ট চাই। বলে বিনা তেলে যদি তেল টেস্ট হয়ে যায় কি দরকার? আমি চাই এই আপনি ব্লকেজটাকে রিভার্স করুন। আর ব্লকেজ যদি রিভার্স করে দিন তাহলে আপনার কোনো কষ্ট থাকবে না। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, লোকে আমাকে জিজ্ঞাসা করে স্যার আপনি ওষুধ দেবেন কি? আমি বললাম ওষুধ দেবো, ওষুধ দরকার আছে। আজকাল অ্যালোপ্যাথিক ডাক্তারদের ওষুধ দিতে হবে, কারণ কি আপনাকে যদি আমি সরবিট্রেট না দিই তাহলে আপনার কষ্ট যাবে না। আপনাকে এই সময় আমি ওষুধগুলো বুঝিয়ে দিই। হার্টের অসুখে অনেকগুলো ওষুধ দেওয়া হয়, কি ওষুধের কাজ সেটা বুঝে নিন। ধরে নিন একটা টিউব আছে এই এতটুকু, এর ভেতরে ব্লকেজ আছে। এই টিউবটাকে যদি আমি বাড়িয়ে দিতে পারি, চওড়া করে দিতে পারি, তাহলে ওতে হার্টটা ব্লাড যাবে। ব্লকেজের পরে যদি আমরা একটা সরবিটেড টিউব দিয়ে ট্যাবলেট দিয়ে দিই তাহলে ব্লকেজটা চওড়া হয়ে যায়। দেখুন এই পিকচারে দেখুন, এই হলো ব্লকেজের পেশেন্ট, আর ওকে যদি আমি একটা সরবিটেড দিয়ে দিই এরকম হয়ে যাবে। এই ব্লকেজের পেশেন্ট ধরুন 80 ব্লকেজ, সে হাঁটতে পারছে না, তাকে একটা সরবিটেড দিলাম, এখন টিউবটা চওড়া হয়ে গেল, এখন হাঁটতে পারছে। পেশেন্ট বলছে স্যার দওয়াই লেনে के बाद मैं ठीक हो गया। আরে ঠিক না, তুমি কষ্ট পাবে না এখন, কিন্তু ওই ওষুধটা 8 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। তাহলে প্রতি 8-8 ঘন্টাতে আপনি সরবিটেড নিয়ে যান আর চালিয়ে যান। একটা পেশেন্ট বলে না আমি সরবিট্রেট নিচ্ছি না, আমি মোনোট্রেট নিচ্ছি। আমি বললাম একই জিনিস, সরবিট্রেট নিন, মোনোট্রেট নিন, ইসমো আর নাইট্রোকন্টিন আর অ্যাঞ্জিস্প্যান আর মোনোস্প্রিন আর নাইট্রোলাইফ আর এই রকম কত রকম ওষুধ আছে, অত রকম ওষুধ যেগুলো টিউবটাকে চওড়া করে দেয়। 12 ঘন্টা যদি চওড়া করে দিনে 2টো খেতে হবে, 8 ঘন্টা চওড়া করে দিনে 3টে খেতে হবে। হ্যাঁ, এরপরে যদি আবার ব্লকেজ বাড়ান তাহলে ট্যাবলেটের মাত্রা বেড়ে যাবে। 3টা ছিল আগে 6টা হয়ে যাবে। কি অ্যাড হবে? সাইটোগার্ড অ্যাড হয়ে যাবে, ফ্ল্যাভিডন অ্যাড হয়ে যাবে। আর যদি ব্লকেজ বাড়ান তাহলে নিকোরান অ্যাড হয়ে যাবে, কোরান্ডিল অ্যাড হয়ে যাবে, করফ্লো অ্যাড হয়ে যাবে, নিকোরান্ডিল ইউজ হয়ে যাবে। তার মানেটা কি? আপনি হার্টের অসুখটা যত বাড়াবেন আপনাকে টিউবটাকে চওড়া করা, এগুলোকে ডাইলেটর বলা হয়। এই ডাইলেটর ওষুধগুলো বাড়িয়ে দিতে হবে। আর ডাইলেটর যদি বাড়াতে থাকেন তাহলে কষ্টটা পাবে না। এরপরে আরো ওষুধ আছে যেটাকে হার্টকে স্লো করে দেয়, হার্টের অক্সিজেনের দরকারটাকে কম করে দেয়। ভাবুন একটা মানুষের হার্টের অক্সিজেন পাচ্ছে না, ওকে দরকার আছে ওর কিন্তু পাচ্ছে না, কিন্তু দরকারটাকে কম করে দিলে ও যততে আছে তত পাচ্ছে, তততে কাজ হয়ে যাবে। এই ওষুধগুলোর নাম হলো বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এস ইনহিবিটর। এই ওষুধগুলোর নামগুলো শুনে রাখুন, হয়তো আপনিও খাচ্ছেন। একটার হলো অ্যাটেন, একটা হলো অ্যাটেনোলল, টেনোলল, টেনরমিন, সেলোকেন, নেভিকার্ড। আপনি দেখবেন এরকম একটা কিছু ওষুধ আপনিও খাচ্ছেন, মেটোপ্রোলল, বিটাল, বিটাকার্ড, এরকম ওষুধ আমরা দিই হার্টের পেশেন্টদের। আরো একটা ওষুধ আছে যেটাকে বলা হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটাতে থাকে ডেপিন, নাইপিডেপিন, অ্যামলোডেপিন, অ্যামলোডপ্রেস, স্ট্যামলো, এরকম ওষুধ আমরা দিয়ে থাকি। আরেকটা আছে এস ইনহিবিটর, যেটাতে কার্ডেস, রেমেস, লোসার, লোসাকার, এনজিজার, রেমিস্টার, লিস্ট্রিল, লিপ্রিল, সিপ্রিল, এনভাস। এই ওষুধগুলো আমাদের ব্লাড প্রেশারটাকে কম করে দেয়। এই ওষুধগুলো দিলে কষ্ট পাবেন না। আরেকটা এর সঙ্গে ওষুধ দিতে হবে, ব্লাড পাতলা করার ওষুধ। আপনি শুনে থাকবেন এরকম অনেক ওষুধ, আমি লিস্ট দিচ্ছি, এই দেখুন ওষুধগুলোর নাম। এই ওষুধগুলো আপনাকে দেওয়া যেতে পারে। হ্যাঁ, যেখানে আমি থেমেছিলাম আবার বলে দিই, আমাদের ট্যাবলেট যেগুলো হার্টের অসুখ সেগুলো অসুখকে সে ঠিক করে না। আমরা সরবিট্রেট গ্রুপ দিয়ে দিই, যেটাকে ডাইলেটর বলা হয়। তারপরে বিটা ব্লকার, ক্যালসিয়াম ব্লকার, এস ইনহিবিটর এটা দিয়ে দিই। তারপরে ব্লাডটাকে পাতলা করার ওষুধ ইকোস্প্রিন, কোলস্প্রিন, ক্লোপিলেট, ক্লোপিভাস, সিরুবিন, ক্ল্যাভিক্স, এই ধরনের ডিপ্লাট, এরকম ওষুধ অনেকগুলো লিখে দেওয়া যায়। ইকোস্প্রিন, এএসএ, এই ওষুধগুলোর লিস্ট দেখুন আপনি। এই ওষুধগুলো আমরা হার্টের পেশেন্টদের লিখে দিই। এই ওষুধগুলো খাবার পরে পেশেন্ট কষ্টটা বুঝতে পারবে না, ওর কষ্ট চলে যাবে কিন্তু অসুখ সারবে না। আপনার মনে আছে আমি একটা পেশেন্টকে দিয়েছিলাম 6টা ট্যাবলেট,
তারপরে ওষুধ বেড়ে গেল, আমি 9টা ট্যাবলেট দিলাম, আবার ওষুধ বেড়ে গেল 12টা ট্যাবলেট দিলাম, আবার ওষুধ বাড়লো 15টা ট্যাবলেট। মানে যদি হার্টের পেশেন্টের ওষুধ বেড়ে যায় তার মানে এটা কি, অসুখটাও বেড়ে যাচ্ছে। আর অসুখ যদি বাড়ছে তাহলে একদিন না একদিন হার্ট অ্যাটাক হবে। আমি জানি আমি হার্টের পেশেন্টদের বেশি ওষুধ দিতে চাই না, আমি চাই ওষুধ তারা নিক, কিন্তু এটা করুক কি আগে গিয়ে ওষুধটা কম হয়ে যাক, যাতে ওষুধও আমি ধীরে ধীরে কম করে দিতে পারি। এটা খুবই দরকার কি আমরা ওষুধটাকে কম করি। হ্যাঁ, এর সঙ্গে যদি আরো কমপ্লিকেশন হয়, এত ওষুধ খেলে যদি কমপ্লিকেশন হয় আরো ওষুধ দেওয়া যেতে পারে, ঘুমের ওষুধ দেওয়া যেতে পারে, অ্যাসিডিটির ওষুধ দিতে পারে, কনস্টিপেশনের ওষুধ দিতে পারি। আপনি বুঝতে পারছেন, ওষুধ ইজ নো ট্রিটমেন্ট। ওষুধ দরকার, আমিও দিই ওষুধ, কিন্তু এটাই একটা শর্তে দিই কি পেশেন্ট ধীরে ধীরে ব্লকেজটাকে কম করুন। হ্যাঁ, কোলেস্ট্রল কম না হলে আমি অনেকগুলো কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগ দিতে পারি, ট্রাইগ্লিসারাইড কম না হলে অনেকগুলো ট্রাইগ্লিসারাইড কম করার ওষুধ দেওয়া যেতে পারে। এই ওষুধগুলো আমি দিই। আমি হার্টের পেশেন্টদের বলি ওষুধ বন্ধ করবেন না, ওষুধ চলুক, আপনি যখন ইমপ্রুভ করবেন তাহলে আমরা ওষুধটাকে কম করে দিতে পারি। তো এই হলো ওষুধের ব্যাপার। এখন আবার যাওয়া যাক রিভার্সালটা করবেন কি করে, কি করলে রিভার্সালটা হয়। আপনাকে আমি একটা থিওরিটা বোঝাই, রিভার্সালের থিওরিটা কি। একটা হার্টের পেশেন্ট, তার 15টা কারণের মধ্যে ধরে নিন 8টা কারণ আছে। কোন কোন কারণগুলো ঠিক করা উচিত, কোনটা করা উচিত, সবগুলো কি করতে হবে। মনে রাখবেন, কোলেস্ট্রল আমার 130 চাই, ট্রাইগ্লিসারাইড 100 কম চাই, আমি এইচডিএল 40 এর বেশি চাই, আমি ব্লাড প্রেশারটা 120/80 চাই, আমি ব্লাড সুগারটা ফাস্টিং 100 কম চাই, পিপি 140 এর কম চাই, আমি ব্লাড আমার ওজন চাই, আমার বডি মাস ইন্ডেক্স 25 থেকে কম, আমি চাই স্মোকিং একদম করবেন না, কোনো রকম টোব্যাকো খাবেন না, আমি চাই প্রতিদিন ওয়াকিং করুন, আমি চাই স্ট্রেসটাকে কম করা, যার জন্য যোগা, মেডিটেশন, আমি এই সবগুলো কারণকে ঠিক করে নিতে চাই। আর যদি ধরে নিন আপনি কিছুকে করছেন কিছুকে করছেন না, তাহলে রেজাল্ট আসবে না আপনার রেজাল্ট। আপনাকে আমি আগে থেকে বলে দিই, আমি দেখেছি একটা জিনিস ভাবুন, একটা ড্রাম আছে, এই দেখুন একটা ড্রাম দেখাচ্ছি, এই ড্রামের ভেতরে 14টা ফুটো আছে। আপনি বলুন কতগুলো ফুটো বন্ধ করলে ড্রামটা ভরবে? সবগুলো করবেন না একটা দুটো ছেড়ে করবেন? আরে ছেড়ে দিলে তো ড্রামটা কখনো ভরবে না। হার্টের পেশেন্ট এটাই করে, স্যার আমার কোলেস্ট্রলটা কন্ট্রোল কিন্তু ট্রাইগ্লিসারাইড কন্ট্রোল নেই। আমরা তাহলে গেল মাটি হয়ে গেল। যদি করতে হয় সবগুলো করুন। আমার ব্লাড প্রেশার কন্ট্রোল, সুগার কন্ট্রোল নেই, আমি খাবারটা তেল কম করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, কিন্তু সিগারেট খাচ্ছি। আমি বললাম দেখো, যদি করতে চাও তাহলে কোথাও কম্প্রোমাইজ চাই না। হ্যাঁ, কি আছে, আপনি যদি না পারেন কোলেস্ট্রল কম করতে, আমি ওষুধ দিয়ে কম করে দেবো। আপনি বললেন আমার ব্লাড প্রেশার কন্ট্রোল, আমি ওষুধ দিয়ে করে দেবো। আপনি বলুন কোলেস্ট্রল কন্ট্রোল হচ্ছে না, আমি করে দেবো। কিন্তু কন্ট্রোলের জায়গায় কোনো কম্প্রোমাইজ করবেন না। হার্টের পেশেন্ট, আমি কম্প্রোমাইজ চাই না। আমি চাই প্রতিটা ব্লকেজের যে কারণগুলো আছে সেই প্রতিটা কারণকে আমরা সরিয়ে দিই। তার সঙ্গে চাই বিনা তেলের রান্না, তার সঙ্গে চাই কিছু যোগ ব্যায়াম, তার সঙ্গে চাই কিছু মেডিটেশন। আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের পুরো কোর্স আছে, আমরা হার্টের পেশেন্টদের শেখাই কি করে স্ট্রেসটাকে কম করা যেতে পারে, কিভাবে স্ট্রেসটা তৈরি হয়, কিভাবে স্ট্রেসটাকে রিলিজ করা যেতে পারে, কিভাবে স্ট্রেসটাকে ম্যানেজ করা যেতে পারে। আর এইসব করে হার্টের পেশেন্টদের আমরা একটা 3 দিনের ট্রেনিং দিই। এই ট্রেনিংটা আমি কলকাতা, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মাদ্রাস সব জায়গায় হার্টের পেশেন্টদের ট্রেনিং দিই। এই ট্রেনিং প্রোগ্রামে আমরা হার্টের পেশেন্টদেরকে কি কি শেখাই সেটা একটু বুঝিয়ে দিতে চাই। আমার কাছে লোকে আসে, স্যার আপনার বইগুলোতে সব লেখা আছে, আমরা সব জিনিস লেখা আছে, কিন্তু বইয়ের সঙ্গে আপনি ইন্টারঅ্যাক্ট করতে পারবেন না, আপনি বইকে জিজ্ঞাসা করতে পারবেন না আমার এই কন্ডিশন আমি কি করব। কিন্তু ক্যাম্পে আপনি এই ব্যাপারটা বুঝতে পারবেন, ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন বুঝতে পারবেন। ভাবুন ক্যাম্পে আমরা কি শেখাতে পারি। আমরা ক্যাম্পে শেখাই মানুষকে কিভাবে কতটা কাজ করা যেতে পারে। হাঁটতে হবে, ওকে হাঁটতে গিয়েছে পেশেন্ট, হাঁটে, ওকে জানতে চাই কতটা হাঁটবো, কত স্পিডে হাঁটবো, কতবার হাঁটবো, কোন সময় হাঁটবো। আচ্ছা সবার জন্য সেম হবে নাকি? না, কিছু লোককে আমি 1 মিনিটও হাঁটতে দেবো না, কিছু লোককে আমি 1 ঘন্টা হাঁটতে দেবো। এই হাঁটাটা কতটা হবে সেটা ক্যাম্পে বুঝতে পারবেন। একটা হার্টের পেশেন্ট জিজ্ঞাসা করছে, স্যার আমার কি কি কাজ অ্যালাউড আছে, আমি সিঁড়ি ভেঙে উঠতে পারবো কিনা, আমি সামান উঠাতে পারবো কিনা, আমি গাড়ি চালাতে পারবো কিনা, আমি ট্রেনে যেতে পারবো কিনা, আমি বাসে যেতে পারবো কিনা, আমি হিল স্টেশন যাবো কিনা। এরকম হাজার কোশ্চেন আছে ওর মনে, এই সবগুলোর আনসার দরকার আমাদের। এর সঙ্গে হার্টের পেশেন্টদের আমি বললাম 0 অয়েল খাবার খাবেন আর ননভেজ খাবেন না। কিন্তু পেশেন্ট বলছে স্যার ব্রেকফাস্টে কি খাবো, লাঞ্চে কি খাবো, ডিনারে কি খাবো। এর জন্য আমার বই আছে 50 দিনের মেনু। এর সঙ্গে বিয়ে বাড়িতে কি করে খাবেন, আমার একটা বই আছে
201 টিপস ফর দ্য হার্ট পেশেন্ট। বিয়ে বাড়িতে গেলে কি খাবেন, কোথাও বেড়াতে গেলে কি খাবেন, কোন রেস্টুরেন্টে কি অর্ডার দেওয়া যেতে পারে, আপনি ভাবুন আমি সব জিনিস কভার করে রেখেছি। আমাদের কুকিং এর ক্লাস হবে। হার্টের পেশেন্ট বলে স্যার খাবারটা তৈরি কি করে হবে, আমি 3 দিনে প্রথমে ওদেরকে খাবার খাওয়াই, খাবার খেয়ে যখন ওরা বলে খুব ভালো লাগলো তখন আমি ওয়াইফদেরকে শিখিয়ে দিই। আমাদের ক্যাম্পে ওয়াইফদের আনা খুবই কম্পালসারি। ওয়াইফ না হলে মেয়ে বা নিজের বাড়ি থেকে যে কোনো লেডিজ বা যারা খাবারের জন্য ইনচার্জ তাদেরকে আমাদের ক্যাম্পে থাকতে হবে। এই ক্যাম্পটা আমরা যখন প্রথম করতাম, আমি এই ক্যাম্পে শেখাতাম যোগা। আগে আমি দেখেছি পেশেন্টকে যোগা শেখাও, যোগার সিডি দিয়ে দাও, কিন্তু কোনগুলো যোগা করবে, কি কি কন্ডিশনে ও যোগাগুলো করবে না, যদি ব্যাক পেন হয় কি যোগা করবে, যদি কোমরে ব্যথা না হয়ে যদি জয়েন্টে পেন আছে তাহলে কিভাবে হবে না, এই সব জিনিস হার্টের পেশেন্টদের আমি শেখাই। তার সঙ্গে তারা কোন ওষুধ খাবে, কতদিন খাবে, কিভাবে ওই কোন ওষুধ কখন কাজ হবে, কোন টেস্ট করতে হবে, আর আগে কিভাবে ফলো আপ হবে, এইগুলো আমি হার্টের পেশেন্টদের শেখাই। আমি আপনাকে বলে দিই হার্টের পেশেন্টদের এই ট্রেনিং ক্যাম্প আমি গত 13 বছর ধরে করছি। এখন আমার আজকে 2008 পর্যন্ত আমার মোটামুটি 12 থেকে 13,000 পেশেন্ট আমরা ট্রিট করেছি। তাদের বাইপাস, তাদের 95% লোকের বাইপাস বা এনজিওপ্লাস্টি করবার কোনো দরকার পড়েনি। আমি জানি হার্টের পেশেন্ট যদি ঠিক করে চলে তাদের কোনো কারণ নেই তাদের বাইপাস বা এনজিওপ্লাস্টি করবার দরকার হতে পারে। হ্যাঁ, 2-1% এরকম হতে পারে যাতে ইমপ্রুভমেন্ট হয়, আমিও বলে দিই ভাই না ইমপ্রুভ হচ্ছে করে দাও, কিন্তু ট্রাই করবার পরে ওরা বুঝতে পারবে ইমপ্রুভমেন্ট হবে কিনা। যদি 90 বা 98 পেশেন্টের ফায়দা হতে পারে তাহলে আপনি আগে থেকে কেন ভাবছেন, আপনি করুন, যদি ভালো হয়ে যান তাহলে দরকারই নেই। কিন্তু যদি কোনো কষ্ট থাকে বা আপনি করতেই না পারেন তাহলে ঠিক আছে। এর জন্য আমি হার্টের পেশেন্টদের এরকম ট্রেনিং দিই। আমার বই আছে, আপনি বইগুলো পড়ুন, আমার সিডিতে আমি এতগুলো জিনিস বোঝালাম, এগুলো করুন। আমি হার্টের পেশেন্ট আমাকে জিজ্ঞাসা কতটা হাঁটতে হবে, আমরা দেখুন 35 মিনিট হাঁটাতে চাই আপনাকে, কিন্তু কতটা হাঁটবেন সেটা আপনাকে দেখতে হবে, অ্যানজাইনার উপর ডিপেন্ড করবে, আপনার ব্লকেজের উপর ডিপেন্ড করবে, সেটা আমি হার্টের পেশেন্টদের ক্যাম্পের সময় শেখাই। আমি চাই আপনি আমার সিডিগুলো দেখুন, অনেকজনকে দিন, তারা এটা বুঝুন। এই সময় আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, একটা নতুন ট্রিটমেন্ট এসেছে, এটাকে বলা হয় ন্যাচুরাল বাইপাস থেরাপি। এটা আবার কি, এটাকে আবার বলা হয় এক্সটার্নাল কাউন্টার পালসেশন। আমাদের হার্টে একটা মেশিন থেকে হার্টের অনেকগুলো টিউবকে খুলে দেওয়া হয়। হার্টে 2টো সেট টিউব থাকে, আপনি জানেন না মনে হয়, আর হয়তো অনেক লোক জানেও না। এটা কি আপনাকে বুঝিয়ে দিই, আমাদের হার্টের যে 3টে টিউব, একটাকে বলা হয় রাইট করোনারি আর্টারি, এটাকে বলা হয় এলএডি, একটাকে বলা হয় এলসিএক্স, আর ওর ব্রাঞ্চগুলো। এরপরে হাজার টিউব হার্টের ভেতরে আছে, এগুলো ছোট ছোট টিউব, কোনো নাম নেই, কিন্তু এটাকে বলা হয় কোল্যাটারালস, এটাকে বলা হয় ক্যাপিলারিজ। আমাদের বডিতে যদি এক্সারসাইজ না করানো হয় তাহলে এই কোল্যাটারালস গুলো বন্ধ হয়ে যায় ধীরে ধীরে। এখন ওই টিউবগুলো চললো, মানুষের কাজ চলছে, কিন্তু ধরেন হার্টের পেশেন্ট সেই টিউবগুলোকে ব্লক করে নিয়েছে, সেই এলএডি, আরসি আর এলসিএক্স কে ব্লক করে নিয়েছে, তার তো এখন ব্লাড সাপ্লাই বন্ধ, অ্যানজাইনা হচ্ছে। এই সময় দরকার আমাদের সেই হাজার টিউবগুলো, এই টিউবগুলোকে খুলে দেওয়ার একটা মেশিন হয়ে গিয়েছে, এটাকে বলা হয় এক্সটার্নাল কাউন্টার পালসেশন। এই মেশিনটা আমরা অনেক জায়গায় বসিয়েছি, এখানে কলকাতাতেও বসাবার এখন কথা আছে। এই মেশিনে যদি আপনি ট্রিটমেন্ট করেন, এতে আপনাকে একটা টেবিলে শুয়ে যেতে হবে, একটা জ্যাকেট দিয়ে আপনার পুরো বডির ব্লাডটাকে স্কুইজ করা, এটাকে বিগ স্কুইজ বলা হয়। এই স্কুইজ থেকে এই পুরো বডির ব্লাডটা হার্টে এসে হার্টের টিউবগুলোকে ধাক্কা দিয়ে খুলে দেয়। এটাকে ফ্লাশিং করে নাও, ভেবে নে ফ্লাশ করে দিলাম, একসঙ্গে অনেকটা জল দিয়ে ওটাকে টিউবগুলোকে খুলে দিলাম। 35 ঘন্টার এই ট্রিটমেন্ট, আর এটা থেকে পেশেন্টের ব্লকেজ ঠিক হয়ে যায়। ব্লকেজটা ঠিক হয় না, অ্যানজাইনা ঠিক হয়ে যায়। আপনার ব্লকেজ থাকলো কিন্তু বাইপাসের মতো নতুন হাজার টিউব খুলে গেল, এটাতে ওর হার্টে ব্লাড তো চলতে থাকলো, আর পেশেন্টের কষ্ট চলে গেল। আমি জানি এই সব জিনিস খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা হার্টের পেশেন্টের জানা উচিত। আমি চাই হার্টের প্রতিটা পেশেন্ট বাইপাস এনজিওপ্লাস্টি চাই না, কিন্তু তারা রাস্তা জানে না, তারা ভাবছে বাইপাস এনজিওপ্লাস্টি ছাড়া কোনো উপায় নেই। হার্টের হাসপাতালরা খুব খুশি, তারা ভাবে আমরা অনেক অপারেশন করলে আমাদের বেশি প্রফিট, কিন্তু পেশেন্ট কত কম প্রফিট করাবে, ওর কাছে অত টাকা নেই।
ও বাইপাস করাতে চায় না, কিন্তু তাদেরকে বাধ্য করা হয়। আমি চাই না তারা বাইপাস করুক, আমি চাই তারা ব্যাপারটাকে বুঝুক, হার্টের অসুখের কারণগুলো বুঝুক, সেই কারণ সরিয়ে নিন। লজিক্যালি আপনি দেখবেন এর থেকে ভালো ট্রিটমেন্ট হতে পারে। সায়েন্সের দিক থেকে দেখবেন বাইপাস অ্যাঞ্জিওপ্লাস্টি কোনো ট্রিটমেন্ট নয়, এটা লজিককে একদম অপোজিট করে দেয়। আপনার ব্লকেজটাকে, অসুখটাকে আপনি সারাতে চাচ্ছেন না, আপনি ব্লকেজের জন্য একটা নতুন টিউব লাগিয়ে নিতে চান, আপনি ব্লকেজের জন্য ব্লকেজটাকে একবার খুলে নিতে চান, আবার ব্লক হয়ে যাবে ভাই, সেটা আপনাকে করতে হবে। আমি এই সময় অনেকগুলো কোশ্চেন আসছে আমার কাছে, স্যার আমাদের এই যে তেল আপনি বলেছেন অনেক রকম তেল পাওয়া যায়, কোন তেলটা নিতে পারি? হ্যাঁ, এই তেলের ব্যাপারটা আমি আপনাকে বলে দিতে চাই, কোনো তেলই ভালো না। যত রকম তেল আপনি খেতে পারেন সবগুলোকে ট্রাইগ্লিসারাইড বলা হয়। হ্যাঁ, আপনাকে একটা কথা বলে দিই, 3 রকম তেল হয়, একটাকে বলা হয় স্যাচুরেটেড অয়েল, একটাকে বলা হয় মোনো আনস্যাচুরেটেড অয়েল, আর একটা হলো পলি আনস্যাচুরেটেড অয়েল। তিনটের মধ্যে ডিফারেন্স কি জানেন আপনি? আপনাকে বুঝিয়ে দিই। ট্রাই মানেটা কি? ট্রাই মানে তিনটে ফ্যাটি অ্যাসিড থাকে আর একটা গ্লিসারল থাকে, গ্লিসারল থেকে গ্লিসারাইড। আপনি শুনেছেন গ্লিসারিন সাবান, আপনি শুনেছেন গালে গ্লিসারিন লাগায়? এই গ্লিসারিনের সঙ্গে তিনটে ফ্যাটি অ্যাসিড লাগালে এটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইড 3 ধরনের হয়। ট্রাইগ্লিসারাইড আলাদা নাম হলো অয়েল, তেল। এই ট্রাইগ্লিসারাইডের এই যে 3টে ফ্যাটি অ্যাসিড আছে, এই 3টে ফ্যাটি অ্যাসিডে এক একটা কার্বনের চেন আছে। দেখুন কার্বনের চেন, এই কার্বনের চেনের মধ্যে দুদিকে হাইড্রোজেন থাকে। এখন ধরে নিন 15টা কার্বন আছে, তাহলে 30টা হাইড্রোজেন লাগবে। আর এই 30টার মধ্যে 30টা যদি প্রেজেন্ট থাকে, ইট ইজ কল্ড স্যাচুরেটেড অয়েল। স্যাচুরেটেড মানে 30-এ 30টা আছে। এখন ধরে নিন এই 30 জনের মধ্যে একজন যদি নেই, তার মানে ওটা হয়ে গেল মোনো আনস্যাচুরেটেড। ধরে নিন 30টা সিট আছে একটা রুমে, 30 জন বসে গেল, এটা স্যাচুরেটেড। একটা লোক বাইরে চলে গেল, এখন এটা আনস্যাচুরেটেড কিন্তু মোনো মানে ওয়ান। তার মানে একটা অয়েল থেকে যদি একটা হাইড্রোজেন সরিয়ে দিন স্যাচুরেটেড থেকে, এটা হয়ে যাবে মোনো আনস্যাচুরেটেড। আর যদি দুটো তিনটে সরিয়ে দিন তাহলে এটা পলি আনস্যাচুরেটেড। আপনি বুঝতে পারছেন কতটা ডিফারেন্স হলো? তিনটে অয়েলের মধ্যে কোনো ডিফারেন্স নেই, একটা 90 নোকসান করবে, একটা 88 করবে, একটা 86 করবে। আপনি বলুন কোনটা চলবে? কতগুলো কোন ক্রিমিনাল আপনার ঠিক হবে যে এটা 30 খুন করেছে, 29 খুন করেছে না 28 খুন করেছে? মনে রাখবেন তিনটে অয়েলের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আপনি খেয়ে দেখবেন সব দেখতে এক, আপনি স্ট্রাকচার দেখুন সব এক। আমরা অয়েল কোম্পানিরা আমাদেরকে একটা ভাওতা দিয়ে দিয়েছে, এমন একটা আইডিয়া দিয়ে দিয়েছে, ও স্যাচুরেটেড ভালো না, মোনো হলে ভালো, পলি হলে ভালো, অলিভ অয়েল হলে ভালো। আরে অল অয়েলস আর ইকুয়ালি ব্যাড, অল আর ট্রাইগ্লিসারাইড। কোনো অয়েল নেবার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনার বডির দরকার, সেটা আপনার প্রতিটা খাবার থেকে আসবে। আপনি জানেন অত বছর আগে আমরা জঙ্গলে থাকতাম, ফল ফুল খেয়ে থাকতাম, তখন অয়েলের দরকার ছিল না। আমি আজকেও চাই না অয়েল, কারণ কি মেহনত কমে গিয়েছে। তাহলে তেল দেবার দরকার নেই, এটা খুবই দরকার। আমাকে লোকে অনেকজন আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করে, দাদা আমি যে আমার ব্লকেজ রিভার্স হচ্ছে কি করে বুঝতে পারবো? আমি আপনাকে বলে দিন কি করে বুঝতে পারবো। আপনি যদি একটা পেশেন্ট আমাকে এসে বললো, স্যার আমি হাঁটছি, আমার ব্যথা হচ্ছে, কিছুদিন পরে এসে বলছে আমি অনেকটা হাঁটছি, হাঁটতে আমার কোনো কষ্ট হচ্ছে না, তার মানে নাকি ইমপ্রুভ হচ্ছে। পেশেন্ট আমাকে বলে, স্যার আগে আমি 5 কিলোমিটার হাঁটতাম, কষ্ট হতো না, তারপরে হাঁটতে 5 কিলোমিটার কষ্ট হলো, তারপর 3 কিলোমিটারে কষ্ট হলো, 2 কিলোমিটারে কষ্ট হতে লাগলো, 500 মিটারে কষ্ট হতে লাগলো, 200 মিটারে কষ্ট, 100 মিটারে কষ্ট হতে লাগলো। তার মানে এটা কি? তার মানে ব্লকেজটা বেড়ে যাচ্ছে। যদি উল্টো হয়ে যায়, হার্টের পেশেন্ট বলে আমি হাঁটতে পারতাম না, এখন দিব্যি হাঁটতে পারছি, আগে একটু চললে ব্যথা হতো, এখন যত মর্জি চলতে পারি। তার মানে এটা কি? অসুখ সেরে যাচ্ছে। তার মানে আপনার ব্লকেজ হয়তো কিছুটা রিভার্স করেছে। আমি আপনাকে রিভার্সাল দেখাতে চাই। আমার পেশেন্টদের সঙ্গে কথা বলবেন, তারা বোঝাবে কি করে করতে হয়। আমার হাজারে হাজারে পেশেন্ট, হ্যাঁ আমার সঙ্গে ঝগড়া, বাইপাস সার্জারি, ডাক্তারদের কেন কাঁদে, আমরা তাদের স্বার্থ নিয়ে আমি কথা বলেছি, কিন্তু সেটা ওরা করছে ওদের মনে। আমি কখনো কখনো বলি আপনি বুকে হাত দিয়ে বলুন আপনি কখনো প্রেশার দেন না পেশেন্টকে, ওরা বলে আমি দিই। আমি বলি আপনি অ্যানজিওপ্লাস্টি করছেন, বুকে হাত দিয়ে বলুন স্টেনটা কখনো খারাপ হবে না, বলছে আমি বলতে পারবো না। তার মানে তাদেরকে জিজ্ঞেস করুন কোলেস্ট্রল কি কম করা উচিত, আপনি বলুন ট্রাইগ্লিসারাইড কম করা উচিত, বললো হ্যাঁ করা উচিত। তা আপনি পেশেন্টকে বলছেন না, না না আমার অপারেশনের দরকার আছে। বাট রিমেম্বার, আমি চাই আপনি সুস্থ হন, অপারেশন কম করান। আর সাউলের দিক থেকে আমি সবাইকে এটাই বলবো,
কি সাউল হলো সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং। মেডিকেল সায়েন্সকে আমরা ভুলিনি, আর্ট অফ লিভিং, যোগা, মেডিটেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, কুকিং এটাকেও ভুলিনি। দুটোকে যদি মিশিয়ে দিন এটা হলো সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং। আর আমি সাউলের হাজার হাজার পেশেন্ট আমাদের আছে, আর তারা আমাদের সাউল ফ্যামিলি মেম্বার। আমার কাছে হাজার হাজার পেশেন্ট আছে, তাদের বাইপাস বলা হয়েছিল 10 বছর আগে, 12 বছর আগে, তারা এখনো কিছু করায়নি আর দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে বলা হয়েছিল একদিনও বাঁচবেন না, এতদিন বেঁচে আছে। আমি জানি লোকে এডুকেটেড আছে কিন্তু হার্টের সম্বন্ধে জানে না। যদি হার্টের সম্বন্ধে আপনি পুরো ব্যাপারটা বুঝে যান, আপনি হয়তো কখনো অপারেশনের জন্য তৈরি হবেন না। আর যদি কোনো দরকার হয়, উই আর দেয়ার। আমাদের পুরো টিম আছে, দিল্লিতে আছে, পুরো ইন্ডিয়া ভরে আমাদের টিম আছে। ইউ কাম টু আস অ্যান্ড উইল টেক কেয়ার। আমাদের বই পড়ুন, পড়ান, অনেক বই লেখা হয়েছে। আর এই বইগুলো আপনার সবাইকে কি বলবেন, আমার এই দেখুন এতগুলো বই আছে, এখানে বাংলাতে এতগুলো বই বেরিয়েছে, 100টা বই আমার তৈরি হয়ে গিয়েছে। আমি চাই এই বইগুলো আপনি পড়ুন, আপনি লোকে পড়ান। লোকে বিনা তেলে খাবার খাক, তেলটা জমে গিয়ে হার্টের অসুখ, কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, তাদেরকে আমরা বাঁচিয়ে দিতে পারি। আর আপনিও আমাদের সঙ্গে শরীক হন এই সাউল মুভমেন্টে। আর লোককে বলুন, এই সিডিটা আপনি অনেক লোককে দেবেন, যে হার্টের পেশেন্ট তাকে দিয়ে দেবেন কি এই নাও, এটা শোনো, এটা বুঝো, তাহলে দেখবেন অনেক জিনিস আপনি করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে হয়তো দেখা হবে।